যদি একটু বলেন। আর কেউ কি তার অভিজ্ঞতা একটু বলতে চান? আসসালামু আলাইকুম ভাই, রাহাতুল জুবের জি জি। বলতেছি। জি জি জি, বলেন। ভাই আমার হচ্ছে যে অনেক ক্ষেত্রে পার্ট 1 আর 4-এ হচ্ছে যে ঝামেলা হয় আর কি। 2 আর 4-এ অনেক সময় দেখলাম যে আমার 20টার মধ্যে, 2 আর 3-তে অনেক সময় 20টার মধ্যে 18-19টাও হয়ে যাচ্ছে, কিন্তু 1 আর 4-এ হচ্ছে যে এই ক্ষেত্রে আমি শুনছি সবার ক্ষেত্রে ভিন্ন হয়। মানে 2 আর 3-তে অনেকে ঝামেলা হয়, কিন্তু আমি লক্ষ্য করলাম যে 4-এ আর 1-এ একটু সমস্যা হচ্ছে আমার। ও আচ্ছা, তার মানে হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলাতে আর কি, যখন একটা না বেশ কিছু সময় কথা বলেছো, ফোকাস রাখাটা যে কোনটার পর কোনটা লেখা হবে। ওকে, সো আমরা আলোচনা করবো আজকে ক্লাস কিছু পার্ট 1 এবং পার্ট 4 দুইটাই। ওকে। আর কেউ লাস্ট, আর কেউ তার অভিজ্ঞতা শেয়ার করতে চান না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি, ওয়ালাইকুম আসসালাম। করবেন, ক্লাস করবেন। জি, ইয়াসিন আরাফাত বলছিলাম। জি জি আমি আর প্রবলেমটা ফেস করি সব, মানে অনেক বেশি। সেটা হচ্ছে এমসিকিউ তো আছেই, পাশাপাশি যখন ম্যাপ আর হচ্ছে বক্স যখন করতে যাই তখন দেখা যাচ্ছে মানে খেয়ে হারাই ফেলতেছি। বিশেষ করে ম্যাপে তো এরকম হচ্ছে যে একটা যদি হারাই ফেলি তাহলে ওটাকে ধরে বাকিগুলো ইন্টিগ্রেশন দিচ্ছে, সুতরাং আমার ওখানে সবগুলাই হচ্ছে না। এরকম একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আবার আপনি বক্সের একটাই। ক্ষেত্রে, জি জি, জি, বলেন। যে গ্যাপ ইয়ার ক্ষেত্রে হচ্ছে বক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে সেন্টেন্স গুলো যদি একটু বড় হয় বক্সের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে কথা বলার সাথে পড়তে পড়তে গিয়ে প্রবলেমটা হয়ে যাচ্ছে, হারাই ফেলতেছি বা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা সে না মানে লোকেট করতে করতে আরেকটাতে চলে যাচ্ছে। এই প্রবলেম গুলো এই দুইটাতে হচ্ছে ভাই। ওকে, ঠিক আছে। তো দেখেন, আপনারা মোটামুটি তিনজন যে প্রবলেম গুলা বললেন সেগুলো বলে মোটামুটি আমাদের পুরা লিসেনিং এর যে পার্ট সব চারটে মোটামুটি কভার হয়ে গেছে। সো এক একজনের প্রবলেমটা আসলে এক এক জায়গায় থাকবে, এটা খুব স্বাভাবিক। বাট একটা বড় বিষয় হচ্ছে যে আসলে প্রবলেম আইডেন্টিফিকেশন একটা খুব বড় একটা বিষয়। আমি সবসময় বলি যে আপনি যদি বুঝতে পারেন যে আমার প্রবলেমটা আসলে কোন জায়গায় হচ্ছে, এর মানে হচ্ছে আপনি মোটামুটি ধরতে পারেন যে আপনার মানে আহ আগের চেয়ে বেটার হওয়ার চান্সটা অনেক বেশি। বিশেষ করে অনেক সময় এরকম হয় যে আমরা করতেছি করতেছি কিন্তু বুঝতে পারতেছি না কোথায়। সো এটা একটা মানে ব্রড রেঞ্জ আপনার ধরতে পারছেন যে পার্ট 1-এ পার্ট 4-এ বা এমসিকিউতে বা এখানে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আমাদের আসলে দেখতে হবে যে এই যে আমরা যখন অ্যান্সার গুলা দিচ্ছি, এই অ্যান্সার গুলো দেওয়ার ক্ষেত্রে আমরা কি আসলে যখন আমরা শুনি তখন কি আমরা মানে অ্যান্সারটা বুঝতে পারি যে হ্যাঁ এটা হয়তো অ্যান্সার হতে পারে। বিষয় এখানে তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যে মানে কথা বলে চলে যায়, আমি ধরতে পারিনি অ্যান্সারটা কি হবে। আরেকটা হচ্ছে আমি একটা অ্যান্সার চিন্তা করছি কিন্তু সেটা ভুল অ্যান্সার। আরেকটা হচ্ছে আমি যেটা চিন্তা করছি সেটাই হয়েছে। তো এখানে কোন ধরনের ইস্যুগুলো বেশি হয়? অন্য কেউ যদি বলেন, যারা কথা বলছেন যে তিনজন বাদে অন্য কেউ যদি বলেন। ওকে, বিশেষ করে যে আমি বুঝতেই পারি না যে অ্যান্সারটা কখন চলে যাচ্ছে, এরকম ঘটনা কি ঘটে কিনা কারোর সাথে? জি আসসালামু ভাই। আলাইকুম। জি ভাই, এরকম ঘটে ভাই। আবার অনেক সময় আচ্ছা। হয় কি মানে ইনফরমেশনটা মাঝখানে দেখাচ্ছে যে আমার ড্যাশ, কিন্তু সামনে পিছে ওয়ার্ড বলে ঘুরে তারপরে ইনফরমেশনটা দেয়। হুম এই সময় আর কি হুম ধরতে কষ্ট হয় অনেক সময়। মানে মানে ইনফরমেশন মানে যে আপনি যে ওয়ার্ডটাকে মাথায় রাখতেছেন, দেখা গেল যে জি, সেটা গ্যাপের পরের ওয়ার্ড হয়ে গেছে। তো ও যখন কথা বলে চলে যায় তখন আপনি জি, ওয়ার্ডটা জি, হয়তো বা মানে ম্যাচ করতে পারতেন যে এই ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডের আগে যেহেতু গ্যাপ, তো এই মানে এটা কোথায় গেল আর কি। তো এটা একটা ইস্যু হতে পারে। জি। ওকে। অনেক সময় আর হয় কি সেন্টেন্সটা তো ওদের মতো করে বলে, আবার আমাকে হুম, প্যারাফ্রেজ করে প্যারাফ্রেজ বা করে। আমাকে হ্যাঁ। প্যারাফ্রেজ করে তারপর বাইর করতে হয়। তো ওয়ার্ডটা থাকে কিন্তু হয়তো বা একটু সামনে পিছে বলে ফেলে, তো এই জন্য হুম মিসিং হয়ে যায় বা বললো। কিন্তু মনে করেন আমার কাছে একটা ওয়ার্ড আছে ফিল ইন দ্য গ্যাপস, যেমন কমন প্রবলেম বা এমন, আমার কমন বলছে আগে কিন্তু প্রবলেম অনেক রকম বলে তারপরে প্রবলেমটা বলছে। তো এরকম সমস্যা হয় মাঝে মধ্যে ভাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ যারা যারা কথা বলেছেন। আমাদের আরো আলোচনা হবে, আশা করবো সবাই রেসপন্স করবেন। সো প্রথমত হচ্ছে জাস্ট একটা বেসিক একটা ধারণা যে হচ্ছে আমাদের এই লিসেনিং টেস্টটা আসলে কিরকম। সো আপনারা যারা আমরা যারা পরীক্ষা দিব বা দিচ্ছি বা দিবেন সবার ক্ষেত্রে একটা প্রথম কথা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমাদের লিসেনিং টেস্ট।
সো পেপার বেসড হোক বা কম্পিউটার বেসড হোক, সো প্রথমে লিসনিং টেস্টটা, তারপর হচ্ছে রিডিং, তারপর হচ্ছে রাইটিং, সো তিনটা একসাথে হবে। সো লিসনিং টেস্টে যদি আপনার ভালো একটা মানে পজিটিভ একটা ভাইব আপনি পান যে না আমার একটা ভালো হয়েছে, যে সে কেউ, আমি দেখলাম যে কেউ 7 টার্গেট করতেছেন, কেউ 6.5, কেউ 8, কেউ 9। সো আপনি যে টার্গেটে নিয়ে বসে আছেন সেই টার্গেটটার মতো যদি আপনার এক্সামটা ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই আপনার রিডিং এবং রাইটিং এই দুইটাতে খুব ভালো মাত্রায় এফেক্ট ফেলবে, পজিটিভলি এফেক্ট ফেলবে। আর যদি এরকম হয় যে লিসেনিংটা আপনার হয়তো বা ভালো হলো না, তখন আপনার একটা মন খারাপ অবস্থা থাকে এবং সেটা রিডিং এবং রাইটিং কেও মানে কম্পারেটিভলি এফেক্ট ফেলে। তো এরকম কারো রেজাল্ট এরকম হয় না যে কেউ ধরেন লিসেনিং এ 6 পাইছে, রাইটিং এ গিয়ে 9 পাইছে বা রাইটিং এ 8 পাইছে। লিসেনিং এবং রিডিং এই দুইটার যে গ্রেডটা এটা খুব কাছাকাছি থাকে, এবং রাইটিং এবং স্পিকিং এর ওই দুইটার গ্রেডটাও খুব কাছাকাছি থাকে। কারণ লিসেনিং এর ক্ষেত্রে যেমন আপনাকে প্যারাফ্রেজ বুঝতে হয়, আপনার একটা ভোকাবুলারি দরকার হয়, সে কোনো একটা টেকনোলজি রিলেটেড কোনো একটা কোশ্চেন আসলো, সে এআই রিলেটেড কোনো কোশ্চেন খুব কমন, তো ওইটা রিলেটেড আপনি যদি ভোকাবুলারি করে যখন থাকে, সেটা যেমন আপনি রিডিং এর ক্ষেত্রে যেমন আপনি প্যারাফ্রেজ করা কোশ্চেন গুলা বা অ্যান্সার গুলা ধরতে পারবেন, লিসেনিং এর ক্ষেত্রে আপনার একই ধরনের। সো এই দুইটা ক্ষেত্রে আপনার মোটামুটি বেশ কাছাকাছি অ্যান্সার আসার সম্ভাবনা থাকে, স্কোর পাওয়ার সম্ভাবনা থাকে। সো সেদিক থেকে লিসেনিং এর ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তার আগে আমরা একটু দেখি যে লিসেনিং আসলে কোন কোন বিষয়গুলো থাকে। টোটাল মোট পার্ট, 4টা পার্ট থাকে। সো 4টা পার্টের ডিউরেশন ডিফারেন্ট টাইপ হয়, টোটাল প্রায় 26-27 মিনিটের মতো থাকে। এবং এক্ষেত্রে হচ্ছে আপনার পার্ট ওয়ানে হচ্ছে ডায়লগ থাকে, দুজন ব্যক্তির ডায়লগ, এটা হচ্ছে বুকিং থাকে, ইনকোয়ারি বা কোনো একটা সার্ভিস রিলেটেড, সে কেউ হয়তো বা কোনো একটা ক্লাবের মেম্বারশিপ চাইলো সেরকম রিলেটেড, বা কেউ হয়তো বা কোনো হোটেলে আসলে বুকিং রিলেটেড, অথবা কেউ কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাইছে, তার জন্য টেলিফোনের ফোন আলাপ থাকে। সো বিভিন্ন ধরনের ইস্যুগুলো নিয়ে থাকে। এবং এখানে হচ্ছে যে এইটা তুলনামূলক সবচেয়ে সোজা, এবং এটা সহজ একটা মাথা থেকে শুরু হয়, খুব আস্তে কথা বলে এবং আপনি ধরতে পারবেন, এবং সেখানে কিছুটা রিপিটেশন হয় অনেক সময়, যখন নাম্বারের কথা বলে বা কোনো একটা জায়গার কথা বলে, সেখানে একটা মানে ধরে ধরে বুঝিয়ে দেয় যে স্পেলিংটা কিরকম হবে বা সেরকম। এবং এখানে মেইন যে ফোকাসটা রাখতে হয় সেটা হচ্ছে ডেটটা কিরকম থাকে, নাম্বারটা কিরকম থাকে, বা সিমিলার ওয়ার্ডটা, সেই জিনিসটা একটু দেখা লাগে। এবং এটার ক্ষেত্রে খুব ভালো একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে এটা আপনার যেই ওয়ার্ডটা দরকার, ডেটটা দরকার বা আমার অ্যাড্রেসটা দরকার, আপনি শুধু সেটাতে ফোকাস রেখে করলে এটার জন্য সুবিধা হয়। তো এখানে আমি জাস্ট একটা ওভারঅল ধারণা দিচ্ছি, জাস্ট কিভাবে কি করা যাবে। আমরা যখন প্র্যাকটিসে যাবো আমরা জিনিসগুলো আরো ডিটেল পড়বো। তো পার্ট টু তে আসে হচ্ছে একটা মনোলগ থাকে, একজন ব্যক্তি টানা একটা লং স্পিচ দেয়, সেটা সোশ্যাল বা ইনফরমেশনাল টক হয়। এবং সেখানে অনেক সময় ম্যাপ লেভেলিং থাকতে পারে, ম্যাচিং থাকতে পারে, অথবা এমসিকিউ থাকে বা বক্সও থাকতে পারে। এবং এখানে হচ্ছে যে যে রিলেটেড কোশ্চেন গুলো থাকে সেই রিলেটেড অ্যান্সার গুলো মানে টপিক বা ভোকাবুলারি গুলো জানা গুরুত্বপূর্ণ হয়। বিশেষ করে যে ভাইয়া ম্যাপের কথা বললেন, ম্যাপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাপ রিলেটেড জিনিসগুলো জানা, এবং আপনার একটা ম্যাপ সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকা, যে নর্থ ইস্ট বলতেছে তাহলে এটা কোন দিকে হবে। এবং একটা সুবিধাজনক দিক হচ্ছে ম্যাপে কিন্তু উপরে লেখা থাকে যে নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ, 4টা দিক দেওয়া থাকে। তো আপনাদের কিন্তু ওই অনুযায়ী আমাদের সেটা চিন্তা করতে হয়। আরেকটা হচ্ছে পার্ট থ্রিতে কনভারসেশন থাকে, এখানে অনেক সময় টিচার স্টুডেন্ট থাকতে পারে, বা দুজন স্টুডেন্ট বা তিনজন স্টুডেন্ট, তাদের মধ্যে আলোচনা থাকে। এবং এখানে মাল্টিপল চয়েস, ম্যাচিং টেবিল, এরকম বিষয়গুলো থাকে। এবং যেহেতু আহ সম্ভবত আপনারা সবাই হয়তো একাডেমিক দিবেন, সো একাডেমিক ডিসকাশনটাই মেইন ফোকাস থাকে এখানে, হয়তো বা কোনো একটা লেকচার সম্পর্কে কোনো একটা ধারণা, বা কোনো একটা আর্টিকেল সম্পর্কে কোনো একটা ধারণা, সেই রিলেটেড কোনো কিছু তাদের মধ্যে ডিসকাশন হয়, সেটা গ্রুপ প্রজেক্টের পার্ট হতে পারে। সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্ট থ্রিতে যে আপনাকে স্পিকার আইডেন্টিফাই করাটা খুব প্রয়োজন, যে কে কোন কথাটা বলতেছে। লাকিলি এখানে হচ্ছে সাধারণত একজন মেল এবং একজন ফিমেল থাকে, তাদের ভয়েস ডিফারেন্স থাকার কারণে এবং তাদের নামও ডিফারেন্ট হওয়ার কারণে, এবং সেই নামটা তারা উল্লেখও করে যখন কনভার্সেশনটা হয়, সেটা বুঝতে পারা সহজ হয়। আর পার্ট ফোরে এখানে হচ্ছে আরেকটা মনোলগ থাকে, এটা একাডেমিক টপিকের উপর থাকে, মেইনলি সায়েন্স, হিস্ট্রি, কালচার বা সাইকোলজিক্যাল উপর। এবং এখানে হচ্ছে বেশ কিছু একটা লম্বা কন্টেস্ট থাকে, এবং এটাই হচ্ছে সবচেয়ে লম্বা টাইম ধরে চলে পার্ট ফোর এর এইটা। আগে যে পার্ট 1 2 3 বললাম, এখানে হচ্ছে 6 to 7 মিনিট বা 5 to 6 মিনিটের মধ্যে প্রত্যেকটা মানে কোশ্চেন টাইপ হয়, এবং ভাঙা ভাঙা থাকে, যে 5টা কি 6টার জন্য একটা স্পিচ, একটা অডিও, আবার 4টার জন্য একটা অডিও, বা 5টা 6টার জন্য অডিও থাকে। কিন্তু এখানে 10টা কোশ্চেনের জন্য একটা স্ট্রেস
এই অডিওটা চলতে থাকে 7 to 8 মিনিট বা 6 to 8 মিনিটের মতো হয় এটা। এবং এখানে কোনো পজ থাকে না, এখানে কোনো মানে জাস্ট এট এ টাইম চলতে থাকে। সো আমি আশা করবো যে আপনাদের প্রত্যেকেরই হচ্ছে আইএলটিএস লিসেনিং এর অ্যাটলিস্ট একটু প্র্যাকটিস বা কোথাও কোনো ধরনের পরিচিতি আছে। সো ওইটার উপর ভিত্তি করে আমি যেটা বলবো যে আপনাদের প্রত্যেকে হয়তো জানেন যে এখানে পজ করার অপশন নাই, দ্বিতীয়বার শোনার কোনো অপশন নাই। এবং আগে যেটা হইতো যে একটা এক্সাম্পল দিত, এখন সেই এক্সাম্পলটাও তুলে নিচ্ছে পার্ট 1-এ। সো জাস্ট আপনারা যখন থেকে শুনবেন তখন থেকে আপনাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে আর কি। আর লাস্টে অ্যাটেক গ্লেসে একটা কথা, সেটা হচ্ছে আপনাদের অনেকের কনসার্ন হচ্ছে যে আমরা অ্যাকসেন্টটা কিভাবে বুঝবো। বিশেষ করে পার্ট 1 এর ক্ষেত্রে অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করা হয়, পার্ট 2 এর ক্ষেত্রে ব্রিটিশ, পার্ট 3 এর ক্ষেত্রে ব্রিটিশ অথবা মিক্স, এবং পার্ট 4 এর ক্ষেত্রে ব্রিটিশ আমেরিকা। সো মোটামুটি ব্রিটিশ, আমেরিকান এবং অস্ট্রেলিয়ান তিন ধরনের অ্যাকসেন্টের সাথেই একটু পরিচিতি থাকাটা গুরুত্বপূর্ণ। এবং এই তিন ধরনের অ্যাকসেন্টের সাথে পরিচিতির জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের এই ধরনের অডিও গুলা, এই ধরনের অ্যাকসেন্টের অডিও গুলা আপনাদের নিয়মিত শুনতে হবে। আপনারা যখন প্র্যাকটিস করবেন আইএলটিএস লিসেনিং এর, তখন তো আপনারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন। তো সেই জিনিসটা প্র্যাকটিস করতে করতে সেটা আপনাদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি করবে যে কিভাবে কোনটা সাউন্ড কিরকম করে করতেছে, সেইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এই ধরনের বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন ধরনের টেড টক, আরো বিভিন্ন ধরনের কিছু আছে, সেগুলো আমি সব হয়তো বা একই আজকে কভার করা সম্ভব হবে না। সো ওইটা আমরা হয়তো বা আপনাদের আলাদা একটা, আমি যখন নোট দিয়ে দিবো সেখানে হয়তো আমি কিছু আইডেন্টিফাই করে দেবো যে কোথা থেকে কোথা থেকে আপনারা বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি লিসেনিং এট এ গ্লেন্স। এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা, মানে বেসিক লিসেনিং নিয়ে? ভাই মনোলগটা কি আসলে? মনোলগ দ্বারা কি বোঝায় বেসিক্যালি? মনোলগ দিয়ে বুঝে একটা লং স্পিচ, কোন একটা বিষয় সম্পর্কে একটা লম্বা সময় ধরে একজন ব্যক্তি যখন কথা বলেন, সেটাই মূলত হচ্ছে মনোলগ। অনেকটা হচ্ছে ধরেন ক্লাস লেকচারের মতো, ধরেন টিচার যখন এসে জাস্ট ক্লাস লেকচার দিয়ে যাচ্ছেন, সবাই চুপ করে আছে, তিনি হয়তো বা একটা বিষয় সম্পর্কে বললেন, সে ক্লোরোফিল, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে উনি বলে গেলেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। সেইটা সেরকমই হচ্ছে একটা কি মনোভাব আর কি, জাস্ট একজন সিঙ্গেল পার্সন স্পিচ। বুঝতে পারছি ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন, কোনো কিছু জানার বা জাস্ট, এটা হচ্ছে লিসেনিং একদম বেসিক। তো আমরা যখন লিসেনিং এ পরীক্ষা দিতে যাব বা পরীক্ষা দিব, আমাদের কিছু বেসিক ধারণা থাকা প্রয়োজন যে আমরা আসলে কি ফেস করতেছি। কারণ এটা টোটাল এক্সামটা হবে 30 মিনিটস এর। যদি আপনারা পেপার বেস দেন তাহলে 10 মিনিটস এক্সট্রা টাইম পাবেন, যেখানে হচ্ছে এই অ্যান্সার গুলা, কোশ্চেন পেপার আপনারা যখন শুনবেন সেখানে অ্যান্সার লিখবেন, তারপর 10 মিনিটস থাকবে কোশ্চেন পেপারে অ্যান্সার গুলা লেখার পর সেটা ট্রান্সফার করার জন্য। আর যদি আপনারা কম্পিউটার বেসড এক্সাম দেন, সেখানে বোধহয় সর্বোচ্চ 2 মিনিট সময় দেওয়া হয় সেই অ্যান্সার গুলো জাস্ট চেক করার জন্য একবার। তো এটা একটা বিষয়। আর আবার যদি বলেন যে লিসেনিং এর ক্ষেত্রে আসলে স্পিকিং, সরি, পেপার বেসড ভালো নাকি কম্পিউটার বেসড ভালো, এটা ডিপেন্ড করে আসলে আপনি কোনটাতে কমফোর্টেবল, কোনটাতে আপনি প্র্যাকটিস করছেন সেটার উপর। আপনি যদি টাইপিং ভালো করতে পারেন, আপনি গো ফর লিসেনিং কম্পিউটার। আর যদি আপনার মনে হয় যে না, আমার একটু টাইপিং এ করতে সময় লাগে, বা আমার মনে হচ্ছে যে আমি একটু ভালো করে দেখি, কারণ একটা বিষয় হচ্ছে আপনি কম্পিউটারে যখন দেখবেন আপনার কোশ্চেন গুলা কিন্তু কম্পিউটারে থাকবে। আর আপনি যখন পেপার বেস দিবেন, আপনার সেই পেপার বেসড অভিজ্ঞতা হচ্ছে আপনি কলম দিয়ে কাগজের মধ্যে দাগাচ্ছেন। সো এইটা, সো যে যেটার উপর আগ্রহী বা যে যেটাতে করবেন, আমি বলবো যে আপনি সেটাতেই প্র্যাকটিস করেন। আপনি যদি ফিক্সড করেন যে আমি কম্পিউটার বেসডই দিব, আপনি কম্পিউটারে আপনার অনলাইনে প্রচুর লিসেনিং এর মক টেস্ট দেওয়ার সুযোগ সুবিধা তৈরি হয়েছে এখন, সো আপনি সেখানে মক টেস্ট, রেগুলার মক টেস্ট দিতে পারেন। ওকে, সো আর কারো কোনো প্রশ্ন আশা করি নাই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি রিকোয়েস্ট করবো আপনাদের একটু চ্যাট বক্সে একটু কোশ্চেন গুলা পরপর লিখে দেওয়ার জন্য। তাতে হবে কি, আমরা যখন লাস্টে যখন কিউ এন্ড এ টাইমটা নিব, তখন আমরা সেই চ্যাট বক্সে সেই কোশ্চেন গুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো আর কি। ওকে, সো এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। সো একটা জিনিস বাকি ছিল, সরি, সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, আসলে কত পায়, কত দরকার। সো এখানে দেখেন যে এটা হচ্ছে একাডেমিকের জন্য। সো আপনি যদি 30 to 31 পেতে পারেন, মিনিমাম 7। আমি আশা করি যে আপনার যেহেতু আপনারা সবাই যদি একাডেমিক টার্গেট করে থাকেন,
মিনিমাম 7 টার্গেট করা উচিত। যদিও 6 বা 6.5 হচ্ছে মানে নো ব্যান্ড লেস দেন চায়, বাট আপনি যদি 8 পেতে পারেন আপনার ওভারঅল স্কোরটা খুব ভালো হবে। যেটা সকির ভাই বললো যে লিসেনিং এ আপনার যেহেতু আপনি শুনবেন লিখবেন এবং খুব দ্রুত, আপনি যদি একটাই পারেন একটা এক এক করে নাম্বার মানে স্কোর বাড়ার সুযোগ আছে। সো চেষ্টা করবেন যেন আপনার টার্গেটটা যেন মিনিমাম 8 থাকে, এবং আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার ব্যান্ড স্কোর, আপনার কনফিডেন্সটা বাড়বে, এবং কনফিডেন্স বাড়লে নিজে নিজে তখন নিজের ব্যান্ড স্কোরটা মানে টার্গেটটা সেট করবেন আরো উপরের দিকে। সো এটা খুবই প্রয়োজন, এবং আপনি যদি মিনিমাম 7 পেতে চান তাহলে আপনাকে মিনিমাম 30টা কারেক্ট করতে হবে। সো সেটা একটা বড় বিষয়, এবং আপনি 30টা কারেক্ট করার ক্ষেত্রে কিভাবে 30টা কারেক্ট করছেন, কয়টা ভুল যাচ্ছে কোন ইসেতে, সে অনুযায়ী প্র্যাকটিস করে সেই ধরনের কোশ্চেন গুলা সলভ করার চেষ্টা করার মাধ্যমে আপনি 30 কে 35 37 নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, যে লাস্ট আমি যখন এক্সাম দিলাম লাস্টে, আমার মনে আছে যে একটা ডেট আসছিল, মানে একদম সিলি একটা কোশ্চেন, যে ডেট আসছে সেটা পার্ট 1-এ ছিল। তো সেটাকে আমি মানে July 4 লিখবো নাকি 4th জুলাই লিখবো নাকি 4th অফ জুলাই লিখবো, এই কনফিউশন নিয়ে আমার মনে হয় যে মানে 2 মিনিট, সরি 5 মিনিট গেছে। আমি পেপার বেস দিছিলাম যখন। তো ওইটা মানে কোনটা লিখলে ঠিক হবে, মানে এই মাথা নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সো এরকম খুব সিলি সিলি বিষয় নিয়ে অনেক সময় ঝামেলা হতে পারে। সো যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মানে বিভিন্ন ধরনের ভুলগুলা থেকে, বা মিনিমাম আপনার একটা দুইটা যদি ভুল যায় তাও আপনার একটা ভালো একটা স্কোর সুযোগ তৈরি হবে। ওকে, ভাই, সো জি বলেন। এই যে আমি হচ্ছে প্র্যাকটিস করার সময় আমার হচ্ছে 6.57, অনেক সময় 7.5 হয়, এটা খুব অল্প, কিন্তু মানে 6.5 আর 7 এর এর মধ্যে মানে ঘুরপাক খাচ্ছে আর কি। আপনি আমার কোথায় মক টেস্ট দিচ্ছেন, মানে আমি কোনগুলো প্র্যাকটিস? মক টেস্ট বলতে আমি ক্যামব্রিজ গুলো প্র্যাকটিস। ওকে ওকে, হ্যাঁ। তো আমি আমার ওভারঅল টার্গেট হচ্ছে 8 পাওয়া, মানে এখন আমার তাইলে লিসেনিং এ ভালো করতে হবে 9, অন্তত 8.5 তো লিসেনিং এ পাইতে হবে। হ্যাঁ, আপনি যদি 8 পাইতে চান ওভারঅল আপনাকে 8.5 মিনিমাম লিসেনিং এ টার্গেট করুন। এখন এটা মানে 7 থেকে উঠতে চাই না, আমি কি করা উচিত? আচ্ছা, আমরা এটা লাস্টে আলোচনা করবো, জাস্ট আপনাকে একটু বলে দেই সবার জন্যই। সেটা হচ্ছে যে যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে আপনার এখন 7-এ আছে, সো এটা 8.5-এ নেওয়া প্রয়োজন। সো আপনার যেটা করতে হবে যে প্রতিদিন যখন প্র্যাকটিস গুলো করতেছেন সেটা একটা খাতায় লিখবেন, ঠিক আছে? যে আমি পার্ট 1-এ কত পাইছি, পার্ট 2-তে কত পাইছি, পার্ট 3-তে, পার্ট 4-এ। এখন পার্ট 1-এ তো হচ্ছে আপনার জাস্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, পার্ট 2-তে ধরেন সে কথা কথা এমসিকিউ। তো আপনি দেখবেন যে আমি 5টা কম মানে মক টেস্ট দিলাম, এখন আমি দেখতেছি যে আমার সবচেয়ে মানে এমসিকিউ তে আমি 4টার মধ্যে 2টা পারতেছি বারবার, মানে 2টা হইতেছে না। আমি ম্যাপের মধ্যে আমি 2 পাইতেছি, ম্যাপে হচ্ছে 6টা, আমার এখানে নাম্বার কাটা দিতেছে। আমি হচ্ছে পার্ট 4-এ গিয়ে আমার 3টা মানে 7টার বেশি হচ্ছেই না, 7-এ আটকায় আছি। তো দেখেন এখানে কিন্তু আমরা মোটামুটি 10 নাম্বার বা 6 নাম্বার একটা মার্কস পেয়ে গেলাম, যে আমার ভুলগুলো এই জায়গায় হইতেছে। তারপর আপনি করবেন কি, ধরেন আপনার কথা কথা আমার পার্ট 4-এ আমার 6+6-এর বেশি হচ্ছে না। সো পার্ট 4-এ 6-এর বেশি পাওয়ার একটা মানে অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে আপনি একদিন সকালে বসবেন, পার্ট 4-এর যে পার্ট 4 আছে সেটাই শুধু করবেন সারাদিন, মানে সারাদিন বলতে মানে 2-1 দিন, অন্য সবকিছু বাদ, শুধু পার্ট 4 ধরে ধরে আপনি আনসার মানে প্র্যাকটিস করবেন। তো আপনি যখন পার্ট 4 ধরে ধরে প্র্যাকটিস করবেন একটা জিনিসই, তখন ওইটা আপনার একটা ভালো একটা জায়গায় পৌঁছাবে। একটা লম্বা সময় ধরে শোনার প্র্যাকটিস হবে, একটা মানে মনোযোগ রাখার প্র্যাকটিস হবে, প্লাস হচ্ছে কোথা থেকে অ্যান্সার আসতেছে, কোন ধরনের ওয়ার্ডের পর অ্যান্সার গুলো আসে, সেগুলো আপনার সেখানে বুঝতে সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট ধরে ধরে বোঝা। এটা আপনারা হয়তো অনেকেই জানবেন যে খুব পপুলার এখন, যে মানে কোনো একটা অডিও যখন আপনি শুনবেন, শুনে আপনি অ্যান্সার লিখলেন, তারপর আপনি ট্রান্সক্রিপ্টটা হাতে নিবেন, নিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনি কোন কোন জায়গায় ভুল করলেন, কেন এখানে ভুল হইলো। কারণ ট্রান্সক্রিপ্টে তো মানে দাগানো থাকে যে কোথায় কোথায় অ্যান্সার ছিল, 27 28 29। সো ওই অনুযায়ী আপনি বুঝতেও যে আমি এটা কেন ভুল করলাম, ওইটা আপনি নিজেকে নিজে বোঝান যে আমি কেন এটা ভুল করতেছি, আমি কি এটা বুঝতে পারি নাই, ওই জিনিসটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি যদি ট্রান্সক্রিপ্টের পোস্টমর্টম করতে পারেন যে এটা কেন আমার এরকম ভুল হইলো, তাহলে আপনি এটা ধরতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে আমি বুঝতে পারতেছি না শুনে, মানে রিডিং মানে অ্যাকসেন্টটা বুঝতে পারতেছি না, কি বলতে তুমি ধরতেই পারতেছি না, সেক্ষেত্রে সহজ সলিউশন হচ্ছে আপনি একবার এক্সাম দিবেন, অ্যান্সার দেখবেন,
তারপরের বার ট্রান্সক্রিপ্টটা চোখের সামনে রেখে লিসেনিং নিয়ে শুনবেন কানে, এবং ট্রান্সক্রিপ্ট ধরে ধরে রিডিং করবেন মনে মনে। ঠিক আছে? সো ট্রান্সক্রিপ্ট যখন রিডিং পড়বেন মানে মনে মনে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি তো মানে এটা বুঝি নাই, বা এটা এই ধরনের এই ওয়ার্ডটার সাউন্ড এরকম হয়। তখন দেখবেন আপনি এটা একদম ক্লিয়ার। তারপর ওই দিন এক্সামটা না দিয়ে আপনি পরের দিন ওই সেম কোশ্চেনে আবার এক্সাম দিবেন। দেখবেন যে আপনার আগের চেয়ে আপনি বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, এবং আপনি আগের চেয়ে ভালো মতো আপনি অ্যাকসেন্ট, তাদের ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন এগুলো আগের চেয়ে ভালো বুঝতে পারতেছেন। সো এইটা একটা ওয়ে হতে পারে যে আপনি কিভাবে এটা ট্যাকেল দিবেন, আপনি কিভাবে স্কোরটাকে বাড়াবেন। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেক মানুষই আলাদা, তার সমস্যা আলাদা, তার সমস্যার সমাধানের পথও আলাদা হয়। তো আপনার সমস্যা খুঁজে বের করতে হবে, এবং সেটা কোন ওয়েতে গেলে ভালো হয় সেটা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি পেতে পারেন। আহ বুঝতে পারছেন কি? জি ভাই বুঝছি। আরেকটা বিষয় হচ্ছে মানে পার্ট ওয়ান আর ফোরে হচ্ছে যে ক্লু হারাই ফেলি একটা অ্যান্সার করতে গিয়ে, হচ্ছে যে আর কয়েকটা সেন্টেন্স ওরা বলে ফেলে, তখন হচ্ছে যে এই তখন যে হচ্ছে যে আমি অতীতেই পড়ে থাকি, মানে তখন আপনি আগের যেটা হারায় গেছে সেটা নিয়ে বসে থাকেন যে এটার অ্যান্সার কি হবে আর কি। সো দেখেন, জীবনে অনেক উন্নতি সময় করতে আমি স্লো, অনেক সময় আমি একটু স্লো তো তো ওটা হচ্ছে লিখতে গিয়ে লিখতে লিখতে হচ্ছে যে ওটা চলে চলে যাচ্ছে। যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা ক্ষেত্রে যেটা হবে, প্রথম কথা হচ্ছে যে মানে জীবনের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে অতীত নিয়ে বসে থাকলে হবে না, যা গেছে গেছে। তো যারা যখন লিসেনিং এর একটা বড় অসুবিধা হচ্ছে, লিসেনিং আমাদের একদমই টাইম দেয় না, মানে কোনো টাইম নেই, ন্যানো সেকেন্ড। একবার চলে গেলে সেইটা পরের ওয়ার্ড চলে আসলে আপনি সেটা খুঁজে পাবেন না। সো যেটা যদি মনে হয় যে না আমার তো যেহেতু প্রথম কথা যেহেতু আপনাদের কিওয়ার্ড গুলো দাগাইতে হবে। সো একটা কিওয়ার্ড মিসিং এ যদি দেখেন যে আপনি আপনি ওয়ান অ্যান্সার করছেন, থ্রি এর কিওয়ার্ড ও বলতেছে, তার মানে আপনার টু চলে গেছে, ওইটা নিয়ে আর সেকেন্ড থট দেওয়াই যাবে না। আপনাকে থ্রি এর কিওয়ার্ড পাইছেন, থ্রি এর অ্যান্সারটার মধ্যে লেখার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস বলে যে যদি আপনি ওয়ান, সে কথার কথা যে আপনি ধরেন ফটোসিনথেসিস কোন একটা অ্যান্সার আসলো, তো আপনি এই ধরনের যদি কোনো অ্যান্সার আসে যেগুলো হচ্ছে আপনার একটু মানে বড় ওয়ার্ড বা লিখতে একটু সময় লাগে, নর্মালি এত বড় ওয়ার্ড সাধারণত আসে না, বা যদি এরকম আপনি যেটা বলেন যে আপনি স্লো, আপনি করতে পারেন কি জাস্ট ওই ওয়ার্ডটা যেটা মাথায় আছে সেটাই আপনি জাস্ট একটু সংক্ষেপে লিখেন, বানান সমস্যা নাই, বানানটা আপনি পরে যখন ট্রান্সফার করবেন তখন করবেন। সো এইটা হচ্ছে যদি আপনি কম্পিউটার বেস দেন তাহলে আপনার জন্য একটু ট্রিকি হয়ে যাবে, বাট যদি আপনি পেপার বেস দেন আপনার একটু সুবিধা হবে বানানগুলো পরে ঠিক করার। তো এটা একটা ওয়ে হতে পারে, যারা একটু স্লো, যারা একটু শুনে অ্যান্সারটা লিখতে সমস্যা হয় তাদের জন্য এটা একটু করতে পারেন যে জাস্ট শর্ট ফর্মে একটু লিখে রাখা। যে সে কোথাও আসলো যে হচ্ছে ফিউচার, আপনি জাস্ট FTR লিখে রাখলেন। তো আপনি মাথায় রাখবেন যে এটা ফিউচার বা কোনো একটা কালের কথা বলা হয়েছে বা ওর ভবিষ্যৎ ওইরকম কিছু। তো যদি এটা ধরতে পারেন তাহলে আপনি অ্যান্সারটা লিখতে পারবেন। আর একই সাথে যদি আপনারা স্লো হয়ে থাকেন, আসলে স্লোর কোনো সুযোগ নাই, সত্যি কথা হচ্ছে এখানে। তো আপনাদের একটু বারবার প্র্যাকটিস করে নিজেকে কতটা ফাস্ট নিতে পারেন সেটা একটু চেষ্টা করতে হবে আর কি। আর ভাই ওকে, বানানের জন্য জি। আমি আবার পরে আসি, যে আমি একটু ক্লাস মানে আরেকটু সামনে যাই আহ, একটু। একটু আচ্ছা, সেশন লাগান কারণ ইতিমধ্যে জি জি 10টা। জি, হ্যাঁ হ্যাঁ। তো আমরা একটু সামনে যাই, আমি আবার ফিরে আসবো। আপনার কোশ্চেন গুলো একটু লেখেন, মানে চ্যাট বক্সে একটু লেখেন। ওকে, সো আমরা একটু ইজি পার্ট দিয়ে শুরু করি, পার্ট ওয়ান। সো আমি হচ্ছে একটা লিংক শেয়ার করতেছি চ্যাট বক্সে। সো এই লিঙ্কটাতে আপনারা গিয়ে আপনারা হচ্ছে একটু লেখেন। আমি বলছিলাম যে প্রত্যেকে একটু বই সাথে রাখার জন্য, সবাইকে একটু বই কি সাথে রাখছেন কিনা, ক্যামব্রিজের বই, কারণ যেহেতু আমরা একটু প্র্যাকটিস করব। সো আইদার আপনাকে হচ্ছে ক্যামব্রিজের বইয়ে হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে, অথবা হচ্ছে আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে আপনি অ্যান্সার লিখতে পারেন। সো যেটা যার জন্য সুবিধা হয়। সো আমি একটু লিঙ্কটা হচ্ছে চ্যাটে দিয়ে দিচ্ছি, তো সবাই একটু এই লিঙ্কে একটু যান। আহ আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি কোথায় যাচ্ছে। ওকে, যারা যারা বই থেকে অ্যান্সার করবেন আমি বলে দিই, এটা হচ্ছে ওকে, সরি। সো যারা যারা বই থেকে অ্যান্সার করবেন, এটা হচ্ছে আইএলটিএস 18, একাডেমিক 18 এর লিসেনিং টেস্ট 4।
লিসেনিং টেস্ট 4, ক্যামব্রিজ 18 এর লিসেনিং টেস্ট 4, এটা হচ্ছে পার্ট 1, 1 to 10। তো আমরা একটা মিনিট একটু সময় দিই, প্রত্যেকের বইটা একটু ওপেন করেন। আপনারা স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন কি, ওয়েবসাইটের স্ক্রিনটা? জি জি ভাই, ভাই, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। ওকে, সো প্রত্যেকে একটু কাইন্ডলি একটু বইটা ওপেন করেন, আমি হচ্ছে অডিওটা প্লে করব। কথা শেষ। বলছিলাম যে আমার ভাগ্নে বলতেছে যে এত কম দামে তো দেওয়ার কথা না, কারণ প্রিমিয়াম ভাই কার অডিওটা চালু? অডিওটা দাম বন্ধ করেন, সম্ভবত একটা কথা বলেন। $9 মনে হয়। তো আমি একটু অডিওটা একটু প্লে করি, আপনারা রেডি হতে হতে জাস্ট দেখেন যে শুনতে পাচ্ছেন কি। Test 4. This is the IELTS listening. শুনতে পাইছেন কি? Yes ভাই। ওকে ওকে We can listen. ওকে, হ্যাঁ, সো ঠিক আছে। সো আমরা হচ্ছে শুরু করতেছি। সো আশা করি সবাই রেডি। সো একটু কোশ্চেনটা একটু দেখে নেন যে আপনি আসলে ঠিকঠাক বের করছেন কিনা। ফোর্ডহাম সেন্টার, জব ডিটেলস ফ্রম এমপ্লয়মেন্ট এজেন্সি। ঠিক আছে তো সবার? ওকে, সো সবাই আশা করি পেজ পেয়েছেন। সো আমরা শুরু করছি। 7 মিনিটস টাইম, সো টাইমলি শেষ করবেন। ওকে। Test 4. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a man who works at an employment agency phoning a woman who is looking for a job. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. Hello? Oh, hello. Is that Julie Davison? Yes. This is Greg Preston from the employment agency. We met last week when you came in to inquire about office work. Oh, that's right. Now, we've just had some details come in of a job which might interest you. Okay. So this is a position for a receptionist. I believe you've done that sort of work before? Yes, I have. I worked in a sports centre for a couple of years before I got married and had the children. Right. Well, this job's in Fordham, so not too far away for you, and it's at the medical centre there. Okay. So where exactly is that? It's quite near the station on Chastons Road. Sorry? Chastons Road. That's CHASTONS. Okay, thanks. So what would the work involve? Dealing with inquiries from patients? Yes, and you'd also be involved in making appointments, whether face-to-face or on the phone, and rescheduling them if necessary. Fine, that shouldn't be a problem. And another of your duties would be keeping the centre's database up to date. Then you might have other general administrative duties as well, but those would be the main ones. Okay. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10.
Now listen and answer questions 6 to 10. Now, when the details came in, I immediately thought of you because one thing they do require is someone with experience. And you did mention your work at the sports centre when you came in to see us. Yes, in fact, I enjoyed that job. Is there anything else they're looking for? Well, they say it's quite a high-pressure environment. They're always very busy, and patients are often under stress. So they want someone who can cope with that and stay calm, and at the same time be confident when interacting with the public. Well, after dealing with 3 children all under 5, I reckon I can cope with that. I'm sure you can. And then another thing they mention is that they're looking for someone with good IT skills. Not a problem. So you'd be interested in following this up? Sure. When would it start? Well, they're looking for someone from the beginning of next month. But I should tell you that this isn't a permanent job. It's temporary, so the contract would be just to the end of September. But they do say that there could be further opportunities after that. OK. And what would the hours be? Well, they want someone who can start at 7:45 in the morning. Could you manage that? Yes, my husband would have to get the kids up and off to my mother's. She's going to be looking after them while I'm at work. What time would I finish? 1:15. That should work out all right. I can pick the kids up on my way home, and then I'll have the afternoon with them. Oh, one thing. Is there parking available for staff at the centre? Yes, there is. And it's also on a bus route. Right. Well, I expect I'll have the car, but it's good to know that. OK, so where do I go from here? Well, if you're happy for me to do so, I'll forward your CV and references, and then the best thing would probably be for you to phone them so they can arrange for an interview. Great. Well, thank you very much. You're welcome. Bye now. ওকে, থ্যাংক ইউ। সো সবার শেষ হয়ে যাওয়ার কথা। তো আমরা জাস্ট একটু অ্যান্সারটা কুইক দেখে নেই যে কার কয়টা হলো। তো এই হচ্ছে অ্যান্সার। তো রিসেপশনিস্ট, মেডিকেল, জাস্টস, অ্যাপয়েন্টমেন্টস, ডাটাবেস, এক্সপেরিয়েন্স, কনফিডেন্ট, টেম্পোরারি, 115 এন্ড পার্কিং। তো 10টা থেকে 10টাই হয়েছে এমন যারা আছেন একটু যদি বলেন কারো কি 10 আউট অফ 10 হয়েছে কিনা? জি হয়েছে। জি জি ভাইয়া ভাই, হয়েছে। 10টা হয়েছে ভাই। ওকে, থ্যাংক ইউ। তো এদের মধ্যে কেউ যদি বলেন যে কেন কেন মনে করেন যে আপনার 10টা থেকে 10টাই হইল, কারণটা কি বা আমারও এর 10টা হয়েছে। রহস্য কি? এগুলা ভাইয়া হলো। প্র্যাকটিস করা হয়েছে, ওই দিক আচ্ছা, থেকে যারা আচ্ছা এমন খুব কেউ একটা আছেন প্রবলেম। যিনি প্র্যাকটিস করেন নাই এটা কিন্তু 10টা থেকে 10টা হয়েছে? আমি ভাই করি না এটা এর আগে। আচ্ছা, তো আপনি কিভাবে আপনার 10টা থেকে 10টা হইলো বলে মনে করেন একটু যদি সবার সাথে শেয়ার করেন। অ্যাটেনশন ছিলাম ওটা আর কি। এর বাইরে আর কি বলবো। মানে বুঝতে পারছেন যে কি বলছে, কোন কথাটা কি মিন করছে, তো এটা জি, একটা অনেক এটা একটা সময় হচ্ছে আমার বানান ভুল হয়। আজকে আচ্ছা, দেখলাম হয় না এখন। ওকে, তো থ্যাংক ইউ। 8-এর 7 প্লাস কার কার হয়েছে? মিনিমাম 7টা হয়েছে কার কার? আশা করি অনেকের মিনিমাম 7টা হওয়ার কথা। হ্যাঁ, ওকে। সো দেখেন যে এটা খুবই একটা বেশ ভালো একটা বিষয় যে আপনাদের অনেকেই যে এটা যে 10টা হইলো এবং যিনি প্র্যাকটিস করেন না মানে এটা করা হয় নাই, কারণ যেহেতু আমরা আইএলটিএস গুলো নিয়ে বেশিরভাগ সময় আমরা করি, সে তো অনেকে আছে যাদের কিনা অনেকগুলাই হচ্ছে 2বার 3বার করে করা হয়ে গেছে, মানে এমন অনেক সময় পাওয়া যায়। তো এটা একটা বিষয়, বাট যারা করেন নাই তাদের জন্য এটা খুবই ধন্যবাদ, এবং যারা করছেন তাদের জন্য যে এটা হয়েছে এটা একটা বেশ ভালো একটা বিষয় যে আমরা প্র্যাকটিসের মধ্যে আপনি আসছেন। ওকে, এমন কেউ কি আছেন যার মানে 3টা বা 4টা হয়েছে বা তার চেয়েও কম?
এমন কেউ কি আছেন যার 3টা বা 4টা বা তার চেয়ে কম হয়েছে? ওকে, যদি কারো হয়ে থাকতো তাহলে আমরা জানতে চেষ্টা করতাম যে তার আসলে কি কারণে হয় নাই, তার গ্যাপটা কোথায় ছিল আর কিছু, সেটা কিভাবে ওভারকাম করা যায় সেই বিষয় নিয়ে। ওকে, আমরা বুঝতে পারছি যে মোটামুটি পার্ট ওয়ান এর ক্ষেত্রে আপনাদের বেশ ভালো একটা দখল আছে। বেশ অনেকে চ্যাট বক্সে লিখলেন 7, 7.58। সো এমন কেউ একটু যদি বলেন যে 7 বা 6 বা 7 পাইছেন, তার ভুলটা কোন জায়গায় হয়েছে, কোনটা তিনি মিস করছেন? হ্যাঁ, আমার 6 হয়েছে। আমার মিক্সড জি জি। হয়েছে বেসিক্যালি দুবারই ভাই, বুঝছেন? প্রথম দিকে হ্যাঁ, প্রথম দিকটা আর কি মানে ধরতে একটু কষ্ট হতো। প্রথম দুই আচ্ছা। 10 প্রথম সেকেন্ডের মতো এক কথা দুই বলার পরে এরপর ধরতে পারি। কি বলতেছে আসলে বেসিক্যালি। মানে আচ্ছা, মানে প্রথম মানে শুরুটা বুঝতেই সমস্যা হয়ে গেছে, বাট পরের গুলা মোটামুটি আপনি বুঝতে পারছেন, মানে কোথা থেকে কোশ্চেনটা শুরু হচ্ছে, তো এটা একটা বিষয়। ওকে, মানে ওই আর কেউ? আমি অ্যান্সার গুলো মিলে যাই, তো আপনি বলছিলেন যে ওই যে একটু একটু করে ছোট ছোট করে লিখে রাখতে হবে ওটা, ঠিক আছে? ও আচ্ছা। তখন ছোট ছোট করে লিখতে গিয়ে তখন প্রথমটা হারাই ফেলি আর কি, প্রথম দিকটা, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যে, আমি তো বললাম যে আসলে কার কোনটা কাজে লাগবে সেটা তার মানে করার উপর বোঝা যাবে যে কার কোন স্ট্র্যাটেজি কাজে লাগে আর কি। তো আপনি যদি দেখেন যে আপনি ছোট ছোট করে লিখে আপনার আরো উল্টা হইতেছে, তো আপনি আবার পুরোপুরি লিখবেন, ঠিক আছে? তো এটা একটা বিষয়। ওকে, আর কেউ একজন? এক একজনের সমস্যা এক এক রকম, বাট মোটামুটি সবার সমস্যাই তাহলে কমন হয়ে যাবে। আর কেউ কি আছেন যিনি 5 বা 6 বা 7 পাইছেন? ওকে, আমার সমস্যা হয়েছে ভাই, জি বলেন। হ্যাঁ। মানে বানান ভুল হয়েছে। যেমন এক্সপিরিয়েন্স অ্যান্সার দেয়া আছে, কিন্তু আমি লিখছি এক্সপিরিয়েন্সড, এবং অ্যাপয়েন্টমেন্ট আমি এস দেই নাই। আরেকটা হুম। হচ্ছে যেটা ছিল পার্মানেন্ট, আমি এটা ধরতে পারছি পার্মানেন্ট জব হয়তো অ্যাভেলেবল হবে। তো এই হুম। তিনটা আন্ডারস্ট্যান্ডিং এ ভুল হয়েছে। হ্যাঁ, এটা একটা বিষয় যে আপনার আসলে স্পেলিং এরটার আসলে আহ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিডিং। লিসনিং এর সাথেও কিন্তু রিডিং এর খুব বড় একটা সম্পর্ক আছে। আপনি যত বেশি বিভিন্ন ধরনের রিলেটেড আর্টিকেল বা এই ধরনের কোন টেকনোলজি হিস্ট্রি বা অন্য রিলেটেড আর্টিকেল গুলো পড়বেন, মানে পড়ালেখার উপর যদি থাকেন, আপনার চোখের সামনে যদি সেই ধরনের ওয়ার্ড গুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে স্পেলিং মিস্টেক করাটা মানে সহজ হবে না। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা যেটা হয় সিঙ্গুলার বা প্লুরালে ভুল হয়। তো আপনি যখন অ্যান্সারটা লিখবেন, যখন যে সময়টুকু আপনি পাবেন বা আপনার মাথায় থাকতে হবে ওই অ্যান্সারটা পড়ে, মানে প্রেডিকশন, যখন আপনি 30 সেকেন্ড টাইম আপনাকে দেওয়া হবে, সেই 30 সেকেন্ড টাইমের ফার্স্ট কাজ হচ্ছে কিওয়ার্ড গুলো দাগানো। সেকেন্ড কাজ হচ্ছে প্রেডিক্ট করা যে এখানে কি সিঙ্গুলার হবে, প্লুরাল হবে, নাউন হবে, ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে। সো এই জিনিসগুলো একটু প্রেডিক্ট করার চেষ্টা করতে হবে, তাহলে হচ্ছে সিঙ্গুলার বা প্লুরালের যে সমস্যা সেটা হবে না, এস বাই এস এর সমস্যা হবে না। কিন্তু স্পেলিং এর সমস্যার সমাধানটা হচ্ছে আপনাকে ওই মানে একটু পড়ালেখার মধ্যে থাকতে হবে, রিডিং এর মধ্যে থাকতে হবে। আপনি যত বেশি ইংলিশ বই পড়বেন, ইংলিশ আর্টিকেল ইংলিশের মধ্যে থাকবেন, আপনার স্পেলিং এর ভুলটা তত কম হবে। এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে আপনি একই সাথে আলাদা বিষয়গুলো সম্পর্কে পড়তেছেন, মানে একই ধরনের বিষয়গুলো বারবার ভুল হচ্ছে, তাহলে সেই ওয়ার্ড গুলো একটু মানে ছোটবেলায় আমরা যেটা করতো, মানে টিচাররা যেটা করতো যে 5 বার করে লেখো, 10 বার করে লেখো, 100 বার করে লেখো, আপনি একটু চেষ্টা করবেন যে 3-4 বার একটু লেখার জন্য, যাতে লিখলে আপনার চোখে পড়ে যে হ্যাঁ এই অ্যান্সারটা ঠিক আছে। আপনি দেখবেন যে অনেক অনেক সময় আছে যারা মরজম হচ্ছে ভাই, জি 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 ভাই। মরজম ভাই, আপনাকে আমি একটা জরুরি মেসেজ পাঠিয়েছি হ্যাঁ জি জি ভাই, টেলিগ্রাম। আমি জি ভাই, আমি দেখছি ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, মাথায় রাখছি, সরি ভাই। ওকে, সো ঠিক আছে। সো এই একটা জিনিস যে আপনার দেখতে হবে, এবং অনেক সময় হচ্ছে ইনটিউশন একটা বিষয় থাকে। দেখবেন যে একটা বানান আপনি হয়তো লিখছেন, লেখার পর মনে হচ্ছে এই বানানটা কি ঠিক হয়েছে। সে ধরেন ডিসাইড, একটা বানান ডিসাইড, আপনি লিখলেন যে DECIED, টান দিয়ে লিখে ফেলছেন। পরের বার যখন তাকালেন, এটা কি ঠিক হইলো, এটা কি আগে নাকি পর, ওই যে ওই ধরনের ইনটিউশন আপনার কখন তৈরি হবে, যখন আপনি বারবার প্র্যাকটিসের মধ্যে থাকবেন। সো প্র্যাকটিস একটা বড় বিষয়। ওকে, সো পার্ট ওয়ানটা গেল। আমি ভাবছিলাম যে এমসিকিউটা দিব মাঝখানে, আমার মনে হয় পার্ট ফোরটা আমরা একটু প্র্যাকটিসটা একটু আগে করি, তাহলে আমরা বুঝবো যে পার্ট ওয়ান এবং পার্ট ফোর এর একই টাইপ কোশ্চেন, কিন্তু যেহেতু পার্ট ওয়ান একটা দুইটা ভাগ আছে, ফার্স্টে 5 বা 6 কোশ্চেন, তারপর আবার 4 বা 5 কোশ্চেন অ্যান্সার। সো পার্ট ফোর এর একটা আমরা সেম টাইপ একটা টেস্ট আমরা একটু দিচ্ছি এখন। ওকে, সো সেম ওয়েতে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা হয়তো অনেকের জন্য কমন পড়ে যাবে, বাট কিছু করার নাই, যেহেতু আমরা মূলত আমরা ক্যাম্পাস থেকে প্র্যাকটিস করবো। সো কাইন্ডলি সবাই দেখেন।
ওকে, এটা হচ্ছে যারা বই প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে ক্যামব্রিজ 17 লিসেনিং টেস্ট 3 পার্ট 4, 17 এর 3। সো আমি যদি আপনাদের জন্য একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, কিন্তু দেখতে পাচ্ছেন কি সবাই? ওকে, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। ওকে, সো আপনারা একটু বই খুঁজতে থাকেন। এর মধ্যে পার্ট 1 এর বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমি দেখলাম যে আমার 10টা না 9টা হয়েছে, ওই অ্যাপয়েন্টমেন্টের ওখানে এস দিই নাই ওটা। হ্যাঁ, এটা ঠিক যে এখানে আপনার যদি একটা লেটার আগে পরে হয় সেটা অবশ্যই মানে ভুল। তো এটা ভুল হিসেবে কাউন্ট হবে। সো এটা একটু খেয়াল রাখবেন। বেসিক গ্রামার বা বেসিক ইস্যুগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আহ, আমাদের এই একটা সেশন দিয়েই যে আপনি একেবারে মানে 6 থেকে 8 এ 9 এ চলে যাবেন, বিষয়টা কিন্তু সেরকম হবে না। সো এটা একটু খেয়াল রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। সো আমি এবং এই 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়ের মধ্যেও কিন্তু সবকিছু আসলে কভার করা সম্ভব না। তো আমার মনে হলো যে আপনারা অলরেডি প্র্যাকটিসের মধ্যে আছেন, তো যতটুকু পারা যায় যতটুকু নিয়ে, তো এইগুলাকে আপনাদের সব জায়গায় প্র্যাকটিস করতে হবে, মানে সব জায়গাতে আপনাদের হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো টুকটাক যে বিষয়গুলো আছে যে আপনারা বারবার নিজের ভুলগুলো আইডেন্টিফাই করবেন, সেইটা অনুযায়ী বারবার সেই জিনিসটাকে বেশি প্র্যাকটিস করবেন। ওকে, তো আমি আশা করি সবাই পেয়ে গেছেন যে 17.3 জাস্ট চেক করার জন্য এটা হচ্ছে বার্ড মাইগ্রেশন থিওরি। আশা করি সবাই এটা মানে এইটাই ওপেন করছেন, বার্ড মাইগ্রেশন থিওরিটা। ওকে, সো আমি হচ্ছে অডিওটা প্লে করছি, আর একটু চেক করেন যে সবাই শুনতে পাচ্ছেন Part কিনা। 4. You will hear as হ্যাঁ, আপনারা কি শুনতে পাইছেন? অডিবল? জি ভাই। জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং এখানে জাস্ট বলার জন্য যে এখানে কিন্তু কোনো গ্যাপ মানে ব্রেক হবে না। আশা করি হয়তো বা সবাই জানেন। সো এট স্ট্রেস 1 to 10 বলে যাবে সবগুলো অ্যান্সার। তো জাস্ট একটু ফোকাস রাখবেন। ওকে, আর আরেকটা বিষয় আমি একটু এটা শুরু করার আগে বলে নেই, সেটা হচ্ছে যখন আপনারা লিখতেছেন কিওয়ার্ড গুলো দাগাবেন। একটা হচ্ছে এখানে আপনার হচ্ছে এখানে যেটা আপনার মনে হবে যে কিওয়ার্ড হইতে পারে সেটা প্রেস করবেন, দাগাবেন। এখানে হচ্ছে তত যেহেতু দরকার নাই, তো এটা চলে যাবে। এখানে কোনো কিওয়ার্ড দাগানো দরকার নাই, এই লাইনে দাগানো দরকার নাই। এই লাইনে দাগাবেন জাস্ট কোশ্চেন, মানে কোশ্চেনটা যেখানে আছে সেইখানে। আর এইটার সবচেয়ে বড় যে বিষয়টার জন্য এটা বলতেছি সেটা হচ্ছে দেখেন এইখানে বেশ কিছু আপনার টপিক দেওয়া আছে, থিম দেওয়া আছে। ঠিক আছে? এই থিম গুলো কিন্তু ওরা বলবে যে এইটা কিভাবে হয়েছে, 17th সেঞ্চুরিতে কি হয়েছে, সাইন্টিফিক ডেভেলপমেন্ট কিভাবে। So এই জিনিসগুলো একটু যখনই আসবে তখনই বুঝবেন যে আপনার এখন পরের কোশ্চেনের এই এই দিকে আপনাকে তাকাতে হবে। তো জাস্ট ওইটা মাথায় রেখে যখনই শুনবেন, এবং অবশ্যই জানেন যে এখানে প্যারাফ্রেজ হয়, এখানে সরাসরি হুবহু ওই ওয়ার্ডটাই যে ইউজ হবে, ওই ভার্বটাই যে ইউজ হবে সেটা না, কিন্তু ওই রিলেটেড ভার্ব গুলো যেন আপনি বুঝতে পারেন, সেটা যেন খেয়াল রাখবেন। ওকে, সো আমরা স্টার্ট করতেছি। Part 4. You will hear a zoology student giving a presentation on bird migration. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully
and answer questions 31 to 40. Scientists believe that a majority of the Earth's bird population migrate in some fashion or other. Some travel seasonally for relatively short distances, such as birds that move from their winter habitats in lowlands to mountaintops for the summers. Others, like the Arctic tern, travel more than 25,000 miles seasonally between the northern and southern poles. Bird migration has been studied over many centuries through a variety of observations. But until relatively recently, where birds went to in the winter was considered something of a mystery. The lack of modern science and technology led to many theories that we now recognise as error-filled and even somewhat amusing. Take hibernation theory, for example. 2,000 years ago, it was commonly believed that when birds left an area, they went underwater to hibernate in the seas and oceans. Another theory for the regular appearance and disappearance of birds was that they spent winter hidden in mud till the weather changed and food became abundant again. The theory that some birds hibernate persisted until experiments were done on caged birds in the 1940s, which demonstrated that birds have no hibernation instinct. One of the earliest naturalists and philosophers from ancient Greece was Aristotle, who was the first writer to discuss the disappearance and reappearance of some bird species at certain times of year. He developed the theory of transmutation, the seasonal change of one species into another by observing redstarts and robins. He observed that in the autumn, small birds called redstarts began to lose their feathers, which convinced Aristotle that they changed into robins for the winter and back into redstarts in the summer. These assumptions are understandable, given that this pair of species are similar in shape, but are a classic example of an incorrect interpretation based on correct observations. The most bizarre theory was put forward by an English amateur scientist, Charles Morton, in the 17th century. He wrote a surprisingly well-regarded paper, claiming that birds migrate to the moon and back every year. He came to this conclusion as the only logical explanation for the total disappearance of some species. One of the key moments in the development of migration theory came in 1822, when a white stork was shot in Germany. This particular stork made history because of the long spear in its neck, which incredibly had not killed it. Everyone immediately realised this spear was definitely not European. It turned out to be a spear from a tribe in Central Africa. This was a truly defining moment in the history of ornithology, because it was the first evidence that storks spend their winters in sub-Saharan Africa. You can still see the arrow stork in the zoological collection of the University of Rostock in Germany. People gradually became aware that European birds moved south in autumn and north in summer, but didn't know much about it until the practice of catching birds and putting rings on their legs became established. Before this, very little information was available about the actual destinations of particular species and how they travelled there. People speculated that larger birds provided a kind of taxi service for smaller birds by carrying them on their backs. This idea came about because it seemed impossible that small birds, weighing only a few grams, could fly over vast oceans. This idea was supported by observations of bird behaviour, such as the harassment of larger birds by smaller birds. The development of bird ringing by a Danish schoolteacher, Hans Christian Cornelius Mortensen,
made many discoveries possible. This is still common practice today and relies upon what is known as recovery. This is when ringed birds are found dead in the place they have migrated to and identified. Huge amounts of data were gathered in the early part of the 20th century, and for the first time in history, people understood where birds actually went to in winter. In 1931, an atlas was published showing where the most common species of European birds migrated to. More recent theories about bird migration vary widely. That is the end of part 4. You now have 1 minute to check your answers to part 4. That is the end of the listening test. In the IELTS test, ওকে, তো এটার মধ্যে দেখো যে আমি হচ্ছে জাস্ট সাথে বন্ধ করি নাই, আমি জাস্ট 1 মিনিট সময় দিলাম। তো এই 1 মিনিট সময় দেওয়া হচ্ছে যে প্রত্যেকে যাদের স্পেলিং বা কোথাও কোনো ধরনের এস বা ইয়েস, প্লুরাল সিঙ্গুলার এই বিষয়গুলো যেন একটু আইডেন্টিফাই করা হয়। সো আশা করি সবাই একটু মনোযোগ দিচ্ছে এই ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে, সরি, যেটা সবসময় থাকে পার্ট এবং পার্ট 4-এ নর্মালি হচ্ছে ওয়ান ওয়ার্ড থাকে। তো এটা ওয়ান ওয়ার্ড, সেটা মাথায় থাকবে, বাট এটা একটু চেক করা যায় এটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ার্ড কিনা। অনেক সময় থাকে যে রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে ওয়ান ওয়ার্ডও হইতে পারে, 2 ওয়ার্ডও হইতে পারে, নো মোর দেন 3 ওয়ার্ড, 1 2 3 হইতে পারে, আবার ওয়ান ওয়ার্ড স্ল্যাশ অ্যান্ড অর নাম্বারও থাকতে পারে। সো যেটাই থাকুক না কেন, আমরা জানি যে পার্ট এবং পার্ট 4-এ নর্মালি হচ্ছে ওয়ান ওয়ার্ড থাকে, বাট তারপর এটা অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন প্রত্যেকটা পার্টের ক্ষেত্রেই, যে এখানে কি আসলে একটা এমসিকিউ নাকি দুইটা এমসিকিউ, একটা ওয়ার্ড নাকি দুইটা ওয়ার্ড। সো ওই ইনস্ট্রাকশন যেটা দেওয়া থাকবে প্রত্যেকটা পার্টে এবং প্রত্যেকটা কোশ্চেন সেটের জন্য, সেই ইনস্ট্রাকশনটা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। এবং যদি পেপার বেসড হয়, যদি কম্পিউটার বেসড হাইলাইট করা, এবং পেপার বেসড হইলে ওইটাই ফার্স্ট কাজ হচ্ছে ওইটাকে একটু মার্ক করে রাখা, যাতে সহজে দেখা যায়। ওকে, সো অ্যান্সার গুলো দেখার আগে বা জানার আগে কেমন হইলো, কেউ যদি একটু অ্যান্সার জানার আগে যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ভাই কয়েকটা ধরতে পারি নাই। ওকে, কয়েকটা ধরা যায় নাই। ওকে, ঠিক আছে। সো তুমি দেখো, তুমি হচ্ছে পার্ট 1-এ পাইছিলা হচ্ছে 9। সো পার্ট 4-এ এসে মনে হচ্ছে যে কয়েকটা ধরতেই পারো নাই। সো মানে কেন, কি কারণে মনে হচ্ছে, মানে ডিফারেন্সটা কি বা চ্যালেঞ্জটা কি ছিল এই ক্ষেত্রে? এখানে আমার মনে হচ্ছে একটু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতেছে, আর হচ্ছে যে মানে আমি ইনফরমেশন গুলা, অনেকগুলো ইনফরমেশন একসাথে বলতেছে, তো আমি হচ্ছে যে ক্যাচ করতে পারিনি। হুম, এবং যেটা বললাম যে অবশ্যই এখানে একটু অ্যাডভান্স ওয়ার্ড ভোকাবুলারি ইউজ করা হয়, এবং প্লাস হচ্ছে পার্ট 4টাকে ধরা হয় হচ্ছে মানে সবচেয়ে মানে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড বা প্যারাফ্রেজ গুলা একটু ডিফারেন্ট হয়, একটু ডিফিকাল্ট হয়, এবং হচ্ছে এখানে অনেক ধরনের জিনিস দেওয়া থাকে। বাট একটা বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে আমাদেরকে কিন্তু সেন্টেন্সটার দিকে ফোকাস রাখতে হবে। এখানে অনেকগুলা মানে অপ্রাসঙ্গিক কথা, অপ্রাসঙ্গিক ইন দা সেন্স যে তুমি আসলে যেটা খুঁজতেছো তার আগে পরে অনেক ধরনের কথা বলে। সো দেখা যাবে যে একটা লম্বা সময়, দেখা যাবে 1 মিনিট ধরে কথা বলতেছে, ওটার মধ্যে তোমার অ্যান্সারটা ওটার মধ্যে নাই। তো এটা একটা চ্যালেঞ্জ হইতে পারে। ওকে, সো আর কেউ, কার মনে হয় যে খুব ভালো হয়েছে? এরকম কেউ আসো যে কনফিডেন্ট যে আমার মিনিমাম 9টা হবেই, 9টা 10টা?
বা অন্তত 8টা হবে, এরকম এরকম কনফিডেন্ট কেউ আসছো কিনা যে আমার মিনিমাম 8টা হবে? So, কারো কনফিডেন্স নাই যে মিনিমাম 8টা হবে? 8, 9, 10? আমি লিখছি 8টা, এখন 8টা 7টা 8টা হইতে পারে, আমি sure না। আচ্ছা, আর কেউ যারা এখানে আমরা অ্যান্সার দিচ্ছি তাদের মধ্যে কারো কি মনে হয় যে আমার আমার অন্তত 8টা হবে? বা যারা যেহেতু অনেকে বলছিল যে আমাকে পার্ট 1 তারা করা হয়েছিল, আগের কোশ্চেন তাদের আমরা করছিলাম, সো এটা কি কারো কোনো প্র্যাকটিসে কমন পড়ে নাই, বা যারা আমরা প্র্যাকটিস করতেছি বেশ একটু লম্বা সময় আহ, ধরে? না ভাইয়া, এটা প্র্যাকটিস করা হয় নাই, কিন্তু আচ্ছা, হচ্ছে সো ধরতে পারছি ওয়ার্ড গুলো লেখা হয়েছে। এখন ভয় হচ্ছে স্পেলিং এ ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সো মানে কারো কনফিডেন্স নেই যে 8টা হবে? ওকে, 8টা। ওকে, আমরা দেখি আসলে কার কয়টা হয়েছে। সো জাস্ট ওকে, তো এই হচ্ছে অ্যান্সার: মাড, ফেদার্স, শেপ, মুন, নেক, এভিডেন্স, ডেস্টিনেশনস, ওশেন্স, রিকভারি, অ্যাটলাস। সো কারো এবার এবার বলো, কারো কি অন্তত 8টা হয়েছে কিনা? উম, 8, 9, 10? কারো কি 8, 9, 10-এর মধ্যে আসছে কিনা? 6, 7? 7টা হয়েছে ভাই। ভাইয়া স্পেলিং মিস্টেক হয়েছে, ফেদার, বাকিগুলো হয়েছে। 7টা হয়েছে না? এই যে 6টা হয়েছে, আহমেদ ফুয়াদ 7টা, 6টা হয়েছে। ওকে, 2টা হয়েছে কারো? একটা বা 2টা? হ্যাঁ, জুবায়ের, রাহাত আল জুবায়ের। জি ভাই, কয়টা হয়েছে তোমার? আমার 7টা হয়েছে ভাই। 7টা হয়েছে। ওকে, একটা বা 2টা, 3টা, 4টা, 5টা? কি সবার কি 6টা 7টা হয়েছে নাকি? পাঁচের নিচে হয়েছে এরকম কেউ কি আছো যে আমার 5, মানে 1 থেকে 5-এর মধ্যে আমার স্কোর? নট নেসেসারি তোমার স্কোর বলার দরকার নেই যে আমার 1টা হয়েছে বা 5টা হয়েছে, বাট 1 থেকে 5-এর মধ্যে স্কোর, এরকম কেউ আছো কিনা? ওকে, জি যেহেতু 1 ভাই, থেকে 5-এর নিচে আছে। 5-এর নিচে আছে। ওকে, কেন মনে হইলো যে তোমার 5-এর নিচে নামছে? মানে শর্টকামিংসটা কি বা চ্যালেঞ্জটা কি ফেস করছো? কি কারণে মানে এগুলো ভুল গেছে বলে মনে হয়? ভাই প্রোনাউন্সিয়েশন গুলো আর হচ্ছে একটু অ্যাডভান্স মনে হয়েছে প্রোনাউন্সিয়েশনটা পার্ট 1-এর চাইতে। হুম, হুম। আর পাশাপাশি ভোকাবুলারিজ গুলো খুব অ্যাডভান্স ছিল আর কি। অ্যান্সার যে কোথায় ভাই, এটাই ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে বড় বিষয়, মানে আসল বিষয় হচ্ছে যে আমি অ্যান্সার খুঁজে পাওয়া যায় নাই, মানে জি ভাই। অ্যান্সারটা খুঁজে পাওয়া যায় না। যেমন আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অ্যান্সার লিখলাম কিন্তু স্পেলিং মিস্টেক, সেটা একটা। আর হচ্ছে আমি মনে করছিলাম যে ওইটা অ্যান্সার, কিন্তু অ্যান্সার তো আসলে এইটা। সেই ধরনের অ্যান্সার খুঁজে পাওয়া যায় নাই। সো এটা একটা বিষয়। সো এটা কি এই জন্য যে তোমার কাছে মনে হয় যে মানে তাড়াতাড়ি বলছে, বা অনেক বেশি ইনফরমেশন ছিল, বা তুমি এই বুঝতেই পারো না যে ইনফরমেশনটা এটা আসলে বেশি কোথা থেকে ছিল, হয়েছে? হ্যাঁ, ইনফরমেশনটা বেশি ছিল। হ্যাঁ। এন্ড হচ্ছে বুঝতে পারিনি, যেমন পার্ট এবং ওয়ানটা ধরতে পারছি। শর্ট হ্যাঁ, ইনফরমেশনের মধ্যে হচ্ছে স্পেলিং গুলো সুন্দর, সরি প্রোনাউন্সিয়েশন গুলো সুন্দর ছিল, বুঝতে হুম, পারছি। বাট যেটা তো অ্যাডভান্স একটু ভোকাবুলারি ছিল, তাড়াতাড়ি একটু খুব তাড়াতাড়ি করছে সেখানে। সেন্টেন্স গুলো খুব বড় ছিল। তো তুমি মিনিংও বুঝতে পারো না, প্লাস হচ্ছে কি বলেছে সেটাও বুঝতে পারো না। ওকে, আর নাজমুস সাকিব, জি তুমি ভাই, যদি একটু আমি বলো। ছয়টা হ্যাঁ, হচ্ছে দাগাইতে পারছিলাম, তার মধ্যে আচ্ছা, 4টা হয়েছে মাত্র। আচ্ছা, আহ কেন তোমার যে কারণটা কি একটু? না হওয়ার কারণ হচ্ছে যে বুঝতে পারি না যেগুলা মানে ধরতেই পারি নাই তো 4টা। আর হুম, যেগুলা বুঝতে পারছি তার মধ্যে কয়েকটা ভুল হয়েছে, স্পেলিং টেলিং ওই এগুলো। 2টা ভুলের কারণ কি? ওই দুইটা মানে ওনারা একটা বলছে, আমি আরেকটা লিখছি, এরকম হয়েছে।
আচ্ছা, মানে একটা বলছে অ্যাটালিক্স, একটা বলছে অ্যাটালিক্স, বাট স্পেলিং এ কোনো মানে না ইয়ে না নাই, স্পেলিং না, স্পেলিং মানে ক্লিয়ার। সো সো এটাই এটা ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এটা একটা পজিটিভ দিক নিতে হবে আমাদের, সবকিছু থেকে পজিটিভ নেগেটিভ দুইটাই চিন্তা করতে হবে। সো পজিটিভ হচ্ছে যে আমরা যা লিখি তার স্পেলিং ঠিক থাকে। সো আমার স্পেলিং এ কোনো সমস্যা নাই, এবং আমি জাস্ট বুঝতে পারি নাই, এই কারণে ওটা কিছু লেখা হয় নাই। সো এরকম একটা বিষয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা অনেকের একটা বড় একটা ইস্যু হচ্ছে পার্ট 4 এর ক্ষেত্রে, যে আমরা আসলে বুঝতে পারি না যে সেটা কোথায় চলে যাচ্ছে, অ্যাকসেন্টটা ধরতে পারি না যে সে কি করতেছে কি বলতেছে। সো ওটার সাথে মিলে যেটা অন্যটা লিখে ফেলি, যেটা আমি ভাবছিলাম এইটা হবে অ্যান্সার, লিখে ফেলছি ওইটা। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রান্সক্রিপ্টটাকে বের করতে হবে। প্রত্যেকের ক্যামব্রিজ বইয়ের পিছনে কিন্তু ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে। আমরা যদি মনে করি যে লিসেনিং টেস্ট শুধু ওই কোশ্চেন টুকুই, তাহলে কিন্তু লিসেনিং টেস্ট ওখানে না। এই ট্রান্সক্রিপ্ট দেওয়ার কারণটা কি? ট্রান্সক্রিপ্ট দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, তুমি অডিও শুনবা আর তুমি হচ্ছে অ্যান্সার লিখবা, অ্যান্সার শিট দিছে, অ্যান্সার শিট দিয়েছে, শেষ। ট্রান্সক্রিপ্টটা দিল তারা কেন? এক্সট্রা কয়েকটা পেজ প্রিন্ট করার তো তার তো কোনো দরকার নাই, তাই না? সো ট্রান্সক্রিপ্টটা কেন দিচ্ছে? ট্রান্সক্রিপ্টটা দিছে এই কারণেই। কেউ কি বলতে চাও যে ট্রান্সক্রিপ্টটা কেন দিছে? হোয়াট ইজ দ্য নেসেসিটি, ইউজফুলনেস? কেন অডিও ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে ক্যামব্রিজের প্রত্যেকটা বইয়ে? কার কি মনে হয়? কারো কিছু মনে হয় না? এই যে আমরা যেগুলো ধরতে পারছি না ওগুলা ধরার জন্য, বা কি বলতে চাইছে ওখানে, এটা হুম, আর কেউ? ওকে, বিভিন্ন অ্যাকসেন্টের প্রনাউন্সিয়েশন গুলা কোন ওয়ার্ড কিভাবে উচ্চারণ করে সেটা আমাদের প্রবলেম হয় বেশি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট দেখে দেখে ওটা বুঝার জন্য, প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ। তো দেখো যে দুজনে যে দুইটা কথা বললে, এই দুইটাই হচ্ছে মেইন কথা। একটা হচ্ছে আমাদের ভুলগুলো আইডেন্টিফাই করার জন্য, কেন আমি এইটা ভুল করলাম, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, যখন তুমি রিডিংটা পড়বা তখন তুমি হচ্ছে ওইটার সাথে ধরতে পারবা। যেমন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এটা পুরোটা হচ্ছে ট্রান্সক্রিপ্টটা শুনবো আরেকবার, অডিওটা আমি আরেকবার প্লে করতেছি। সবাই হচ্ছে এই ট্রান্সক্রিপ্টটা ধরে ধরে মানে রিডিং পড়বা। যারা ল্যাপটপ বা মোবাইলে আসছো, আমি এখানে স্ক্রিনের মধ্যে রাখবো, এটা স্ক্রিনটা দেখেও পড়তে পারো, যারা বই আছে বইতেও পড়তে পারো। সো এখন নেক্সট 6-7 মিনিটস হচ্ছে এই অডিওটা পুরোটা চলবে, এবং তুমি অডিওটার সাথে সাথে এই রিডিংটা চোখ বুলাবা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড। তো দেখতে চাই যে আসলে মানে এই এক্সপিরিয়েন্সটা কি ধরনের কাজ করে আর কি। ওকে, তো সবাই রেডি আশা করি। তো আমি প্লে করতেছি, যারা যারা অলরেডি বই খাতা বন্ধ করে ফেলছে একটু ওপেন করো। তো আমরা সেম জায়গাতে আছি, 17 টেস্ট 3। এটা ট্রান্সক্রিপ্টটা বইয়ের পিছনের দিকে থাকার কথা। তো ওখান থেকে একটু ট্রান্সক্রিপ্ট একটু খুঁজে বের করো। আর কে হচ্ছে যদি একটু বলো যেটা ট্রান্সক্রিপ্টটা কত নাম্বার পেজে আছে? একশো 11 পেজ। ওকে, তো 111 পেজটা একটু ওপেন করো সবাই। তো এর মধ্যে হচ্ছে এটা Have চলতে 10 থাকো। minutes to transfer your answers to the answer. You will hear a zoomed migration. First, migration. From 31 to 40. ওকে, সবাই শুরু হবে। সবাই একবারে জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, এবং চোখ বুলালেই মনে মনে রিডিং করা, মনে মনে চলতে থাকবে। Population.
scientists believe that a majority of the Earth's bird population migrate in some fashion or other. Some travel seasonally for relatively short distances, such as birds that move from their winter habitats in lowlands to mountaintops for the summers. Others, like the Arctic tern, travel more than 25,000 miles seasonally between the northern and southern poles. Bird migration has been studied over many centuries through a variety of observations. But until relatively recently, where birds went to in the winter was considered something of a mystery. The lack of modern science and technology led to many theories that we now recognise as error-filled and even somewhat amusing. Take hibernation theory, for example. 2,000 years ago, it was commonly believed that when birds left an area, they went underwater to hibernate in the seas and oceans. Another theory for the regular appearance and disappearance of birds was that they spent winter hidden in mud till the weather changed and food became abundant again. The theory that some birds hibernate persisted until experiments were done on caged birds in the 1940s, which demonstrated that birds have no hibernation instinct. One of the earliest naturalists and philosophers from ancient Greece was Aristotle, who was the first writer to discuss the disappearance and reappearance of some bird species at certain times of year. He developed the theory of transmutation, the seasonal change of one species into another by observing redstarts and robins. He observed that in the autumn, small birds called redstarts began to lose their feathers, which convinced Aristotle that they changed into robins for the winter and back into redstarts in the summer. These assumptions are understandable, given that this pair of species are similar in shape, but are a classic example of an incorrect interpretation based on correct observations. The most bizarre theory was put forward by an English amateur scientist, Charles Morton, in the 17th century. He wrote a surprisingly well-regarded paper, claiming that birds migrate to the moon and back every year. He came to this conclusion as the only logical explanation for the total disappearance of some species. One of the key moments in the development of migration theory came in 1822, when a white stork was shot in Germany. This particular stork made history because of the long spear in its neck, which incredibly had not killed it. Everyone immediately realised this spear was definitely not European. It turned out to be a spear from a tribe in Central Africa. This was a truly defining moment in the history of ornithology, because it was the first evidence that storks spend their winters in sub-Saharan Africa. You can still see the arrow stork in the zoological collection of the University of Rostock in Germany. People gradually became aware that European birds moved south in autumn and north in summer, but didn't know much about it until the practice of catching birds and putting rings on their legs became established. Before this, very little information was available about the actual destinations of particular species and how they travelled there. People speculated that larger birds provided a kind of taxi service for smaller birds by carrying them on their backs. This idea came about because it seemed impossible that small birds, weighing only a few grams, could fly over vast oceans. This idea was supported by observations of bird behaviour, such as the harassment of larger birds by smaller birds. The development of bird ringing by a Danish schoolteacher, Hans Christian Cornelius Mortensen, made many discoveries possible. This is still common practice today,
and relies upon what is known as recovery. This is when ringed birds are found dead in the place they have migrated to and identified. Huge amounts of data were gathered in the early part of the 20th century, and for the first time in history, people understood where birds actually went to in winter. In 1931, an atlas was published showing where the most common species of European birds migrated to. More recent theories about bird migration vary widely. ওকে, তো এখন কি আগের চেয়ে ক্লিয়ার হয়েছে? যখন ট্রান্সক্রিপ্টটা দেখে দেখেন, রিডিং কোর্স, তখন ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন বোঝা বা মিনিং বোঝা সবকিছু। জি ভাই, অনেকটা ক্লিয়ার হয়েছে। আর কেউ কারো বুঝতে আরো বেশি বেটার হয়েছে কিনা? ওকে, সো একটা বড় বিষয় হচ্ছে কিন্তু এইটা শুধুমাত্র যে তোমার মানে ওই জাস্ট এই প্যাসেজটার অ্যান্সার গুলো বোঝার ক্ষেত্রে বা খোঁজার ক্ষেত্রে সুবিধা হবে তাই না, এটা কিন্তু তোমাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। তোমাদের আলাদা পডকাস্ট শোনা, প্লাস হচ্ছে টেড টক বা বলি বা বিবিসি রেডিও, যেটাই বলি না কেন, তার চেয়ে এটা খুব ভালো একটা কাজে দেয় যে তোমার এই জিনিসটা অনেক বেশি তুমি কাজে লাগাতে পারো। সো এটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে যে এই একটা টেকনিক কিন্তু তোমার অ্যান্সার গুলা কোথায় আছে, কতক্ষণ পর হয়, বা কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। যেমন ধরো এখানে শুরুর দিকে দেখো যে বেশ লম্বা সময় ধরে কোনো কথাও নাই, অ্যান্সারটা হচ্ছে এইখানে এই সেন্টেন্সে। সো এই যে তোমার একটা লম্বা সময় ধরে তোমাকে জাস্ট অপেক্ষা করতে হবে, এই অপেক্ষার জায়গাটা আসলে আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে একটু কমে যাচ্ছে ধীরে ধীরে। কারণ আমরা দেখি হচ্ছে ধরো ফেসবুক বলি, ইউটিউব বলি, যে রিলস বা ভিডিও যেগুলো বলি, আমাদের অ্যাটেনশন স্পেনটা অনেক কম। সো 6 মিনিট বা 7 মিনিটের এই পুরো সময়টা জুড়ে যে আমি এটা মনোযোগ সহকারে শুনবো, এতটুকু ধৈর্য ধরে রাখার জন্য আমাদের কিন্তু ওই ধৈর্য ধরে এইরকম 10 মিনিট 15 মিনিটের যে বিভিন্ন ধরনের স্পিচ বলো, লেকচার বলো, টেড টক বলো, যে ধরনের অডিও বলো, অডিও বুক বলো, সেগুলো শোনার প্র্যাকটিসটা করতে হবে আমাদের। কারণ এখানে 30 মিনিটস কানটা খাড়া করে রাখতে হবে। সো এই জিনিসটা যেন আমাদের মাঝে থাকে, যে না আমি এই এতটা সময় আমার মনোযোগ থাকে। সো এটা একটা বিষয়। এবং যখন এরকম প্র্যাকটিস গুলো একটু একটু ছোট ছোট করে হয়ে যাবে, তখন তোমাকে কিন্তু এই পুরো 30 মিনিট একটা না প্র্যাকটিসে চলে যেতে হবে। তখন যদি তুমি দেখো যে না আমার মনোযোগ তো 20টার পরে আর থাকতেছে না, আমি তো আর 20টা পর্যন্ত আমার মনোযোগ থাকে, তারপর আর কি আসে আমি বুঝতে পারতেছি না বা চলে যায়, খেয়াল থাকে না। সো এটার জন্য কিন্তু বারবার তখন ওই 30 মিনিট একটা টানা ফুল সেট অফ কোশ্চেন দিয়ে একটা এক্সাম প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে আর কি। ওকে, সো আমি ভাবছিলাম যে এমসিকিউ সহ আমরা প্র্যাকটিস করব, বাট যেটা হয়ে গেছে যে সময় প্রায় শেষের দিকে, সো এমসিকিউ প্র্যাকটিসটা হয়তো বা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। বাট ওভারঅল যে একটা জিনিস আমি একটু শেয়ার করে যাই, সেটা হচ্ছে এটার সাথে আরেকটা খুব ভালো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যারা যারা ট্রান্সক্রিপ্ট সামনে নিয়ে খুলে আসো এখনো। এখানে বেশ কিছু সাইন পোস্ট বা বেশ কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডের আগে পরে হচ্ছে সাধারণত অ্যান্সার গুলো থাকে। যেমন অ্যানাদার থিওরি, এর মানে হচ্ছে তোমাকে মনোযোগ দিতে হবে, যেখানে আরেকটা কিছু সম্পর্কে বলতেছে। সো এই ধরনের কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে সাথে সাথে ক্যাচ করতে হচ্ছে, এখন বোধহয় অ্যান্সারটা আসতেছে। যেমন একটা লং পজ দিছে, একটা এটা হচ্ছে লং পজের সাইন। যখন এরকম লং পজ দেয়, তার মানে হচ্ছে তারপরেই বোধহয় কোনো একটা কোশ্চেন অ্যান্সার আসবে। সো তুমি জানো যে তুমি 4 পেয়ে গেছো, সো যদি একটা লং পেজ হয় তাহলে তোমার এখানে 5 আসতে পারে, সামনে 5 আসতেছে। সো এই ধরনের বিভিন্ন জিনিসগুলা খেয়াল রাখতে হবে। যেমন বিফোর দিস, সো তোমাকে কিন্তু এই টেস্টের মধ্যে তোমাকে কিন্তু প্রচুর ক্লু দিবে যে তোমার অ্যান্সারটা এখানে আসতেছে, ওইটার পরে অ্যান্সার হচ্ছে। তো তোমাকে জাস্ট ওইটা মাথায় রাখতে হবে, এবং এটা তোমাকে হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে হচ্ছে এটা একটা হোমওয়ার্কের মতো, জাস্ট যে একটু ট্রান্সক্রিপ্ট ধরা, ফুল ট্রান্সক্রিপ্ট পার্ট 1 to 30 পর্যন্ত, এবং দেখা যে কোথায় কোথায় আমার অ্যান্সার গুলা কোথায় হয়, তার আগে পরে কি ধরনের সেন্টেন্স গুলা থাকে, তার আগে পরে কি ধরনের ওয়ার্ড গুলা থাকে, যে বাট, হোয়াট এভার, হাউ এভার, এই ধরনের ওয়ার্ড গুলো যখনই আসে তখনই কিন্তু তার আশেপাশে অ্যান্সারটা থাকে। তো তুমি যখন ওইটা যখন তুমি
ভালো করে আয়ত্ত করতে পারবা, তখন কিন্তু জমি যখন আবার অডিওটা শুনবো তোমার কান কিন্তু রেডি হয়ে যাবে যে হ্যাঁ এখন তাহলে আমার অ্যান্সারটা আসতেছে, এখন ভালো করে মনোযোগ দিই এখানে। সো এই জিনিসটা একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সো আরেকটা জিনিস আমি হচ্ছে একটু শেয়ার করব। আচ্ছা, কিভাবে আমরা হচ্ছে, যেহেতু এখন এআই এর সময়, কিভাবে আমরা হচ্ছে এআই দিয়ে কাজ করতে পারি সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওকে, সো স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? 18.1 ডায়াগনোসিস রিপোর্ট। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো তোমরা যেটা করবা, ধরো তুমি হচ্ছে এই পার্ট 4 তোমাদের একটা অ্যান্সার দিছো, ঠিক আছে? সো তুমি যেটা করবা, এখানে দেখো কারেক্ট স্টুডেন্ট কি অ্যান্সার দিছে, ট্রান্সক্রিপ্ট সাপোর্ট, হোয়াট ওয়েন্ট রং এন্ড ইমপ্রুভমেন্ট। চ্যাট জিপিটির কাছে যাবা, তাকে গিয়ে বলবা যে আমি পার্ট 4 এর এই এই অ্যান্সার ছিল, আমি তাতে 6 আউট অফ 10 পাইছি। তাকে তুমি 31, 32, 34, 35, 36, 37, 40 পর্যন্ত লিখে তাকে তুমি অ্যান্সার গুলা লিখবা যে এটা 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 হচ্ছে অ্যান্সার, আমার এর মধ্যে এটা এটা ভুল গেছে, কি কারণে ভুল গেছে সেটা আইডেন্টিফাই করা, এবং কিভাবে আমি এটা থেকে মানে রেমেডি পাইতে পারি, বা আমার ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজি কি হতে পারে, এটা আমাকে একটা টেবিল আকারে শো করো। সে তখন তোমাকে দেখায় দিবে যে তুমি কেন এটা ভুল করছো, সেখানকার ইমপ্রুভমেন্টটা কি কারণে ইমপ্রুভমেন্ট হইতে পারে, প্রত্যেকটা কোশ্চেন টাইপ ধরে ধরে এখানে দেখাবে ওরা, এবং লাস্টে তোমাকে একটা ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজি ধরায় দিবে যে তুমি এটা 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 করো। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের জন্য আমি রেডি করছিলাম, জাস্ট ওকে দেওয়ার জন্য, যে কারণ সব সময় এখন এই এআই এর যুগ এসে, বা ইউটিউব আছে, ফেসবুক আছে, অনলাইন আছে, তো এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে, তো তোমার কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই। সেলফ স্টাডি করার এখন মানে স্বর্ণযুগ বলা যেতে পারে। সো জাস্ট চেষ্টা করা ধরা যে কি কারণ হইতে পারে, সো এখানে নিয়ে আসা, ওকে বলা যে আমি ফোকাস রাখতে পারি না, আমি হচ্ছে আইএলটিএস লিসেনিং টেস্টটায় একদম মানে জাস্ট স্টার্টেড প্র্যাকটিসিং আইএলটিএস লিসেনিং টেস্ট, হোয়াট শুড আই ফোকাস অন ফার্স্ট, এইরকম করে নিজের আইএলটিএস লিসেনিং টেস্টে যা যা সমস্যা আছে সেইটা বলো, যে আমি স্পেলিং ভুল হয়, আমি এখন কি করব, আমি অ্যাকসেন্ট ধরতে পারি না, ব্রিটিশ অ্যাকসেন্ট ধরতে পারি না, আমি এখন কি করব। সে তোমাকে বলে দেবে যে তুমি অমুক অমুক পডকাস্ট শোনো, ঠিক আছে? সো ওই জিনিসগুলা, সো এখনকার এই যুগে এসে আমরা যারা ইনস্ট্রাক্টর আছে, আমাদের কাজ হচ্ছে জাস্ট একটু গাইড করে দাও, একটু বলে দাও যে তোমরা সেলফ স্টাডি হিসেবে কোথায় কোথায় যাইতে পারো। তার মধ্যে এটা হচ্ছে একটা লিসেনিং এ, এটা হচ্ছে কারণ লিসেনিং এর পরিসরটা একটু কম, যে রিডিং এ আমি এটা ভুল করি, এটা এটা প্যারাফ্রেজ ওইরকম, লিসেনিং এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসগুলো আছে। এবং লিসেনিং এর ক্ষেত্রে আরেকটা বড় বিষয় হচ্ছে, যেটা তোমার রিডিং এর ক্ষেত্রেও কাজে লাগে, রাইটিং এর ক্ষেত্রেও কাজে লাগে, স্পিকিং এর ক্ষেত্রেও কাজে লাগে, সেটা হচ্ছে টপিক রিলেটেড ভোকাবুলারি মুখস্থ করা। টেকনোলজি রিলেটেড বার্ড মাইগ্রেশন নিয়ে একটু আগে আমরা আলোচনা করলাম, সে বার্ড মাইগ্রেশন রিলেটেড ভোকাবুলারি, সেগুলো তুমি যদি শিখতে পারো, সেটা তুমি রিডিং এর ক্ষেত্রেও কাজে লাগবে, রাইটিং এর ক্ষেত্রেও কাজে লাগবে, স্পিকিং এর ক্ষেত্রেও কাজে লাগবে। সো এই বিষয়গুলা তুমি এই সেম জিনিসটাই তুমি চ্যাট জিপিটি কে বলো যে বার্ড মাইগ্রেশন রিলেটেড আইএলস কমন ওয়ার্ড লিস্ট উইথ সিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড ইউজেস ইন এ ওয়ার্ড, সরি ইউজ ইন এ সেন্টেন্স। সে তোমাকে ধরে ধরে 20টা বা 40টা দিবে। ধরো তুমি 10টা পাইলা, তুমি তাকে বলো গিভ মি 10 মোর, সে তোমাকে আরো 10টা দিবে, তুমি আরো 10টাও শিখলা। এই জিনিসটা তৈরি করার চেষ্টা করো, এআই কে ইউজ করো তোমার টিউটর হিসেবে, যে পার্সোনাল টিউটর, তাকে তুমি যেইভাবে বলবা সে তোমাকে সেইভাবে করে দিবে। তুমি তাকে বলে দাও যে আমাকে 7 দিনের, তুমি তাকে একটা সার্টেন টাইম পরে একটা নির্দিষ্ট থ্রেড মেনটেন করো, সার্টেন টাইম পরে তারে বলো তুমি আমার হিস্ট্রিটা দেখো, দেখে আমাকে বলো যে আমি আগামী 10 দিনে আমি কিভাবে প্র্যাকটিস করলে আমার স্কোরটা 6.5 থেকে 8-এ যাবে। সিম্পল, সে তোমাকে একটা সুন্দর একটা লিস্ট ধরায় দিবে যে এইটা এটা 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 করো। বাট একটা খুব বড় বিষয় হচ্ছে যে আহ, যদি প্র্যাকটিস না হয়, ট্যালেন্ট আছে, ধরো তুমি একবার করে তুমি 10-এ 10 পেয়ে গেলে প্রথম দিন এক্সাম দিয়ে, তুমি আরো 5 দিন চেষ্টা করলা, তাহলে কিন্তু হবে না। ট্যালেন্ট হ্যাজ নো ভ্যালিউ আনটিল ইউ আর ডিসিপ্লিন পারসন। তুমি যদি ডিসিপ্লিন না হও, তুমি রেগুলার এইটা প্র্যাকটিস না করো, তোমার যতই ট্যালেন্ট থাকুক না কেন, তুমি যতই মানে ভোকাবুলারি পারো, সব বুঝো, কিন্তু প্র্যাকটিস না করলে ওই জিনিসটা ওখানে থাকে না। তো
তুমি যদি 30 মিনিটস এর যদি তুমি ফোকাস না রাখতে পারো এক্সামে, তুমি যতই ভালো বুঝো না কেন, একটা সার্টেন টাইম পর তোমার তো মিস হয়ে যাবে। সো এটা খুব বড় একটা বিষয়। সো এটা একটু খেয়াল রাখবা সবাই, যে কিভাবে হচ্ছে চ্যাট জিপিটি কে ব্যবহার করা যায় নিজের ইমপ্রুভমেন্টের জায়গার ক্ষেত্রে। এবং এটা যেন এমন একটা জায়গায় যাও যেন তুমি আবার এমন যাতে না হয়ে যায় যে সে তোমাকে দিতেছে সাজেশন আর তুমি শুধু পড়তেছো, তারপরের দিন আবার দিতেছো, কিন্তু নিজে প্র্যাকটিস করছো না, তাহলে কিন্তু হবে না। তুমি যখন প্র্যাকটিস করবা তখন তুমি ভুল ধরতে পারবা যে আমার এই জায়গাটাতে আমার ভুল হচ্ছে, এবং তুমি যখন তাকে ওইটা স্পেসিফাই করে বলতে পারবে যে আমার এই জায়গাটাতে ভুল হয় শুধু, আমি এখন কি করতে পারি। তুমি তাকে বলো যে আমার প্রত্যেকবার আমার 40 নাম্বারটাই ভুল হয়, আমার প্রত্যেকবার আমি প্রথম ওয়ার্ডটা আমি ধরতে পারি না, পরেরগুলো আমি ধরতে পারি, কেন আমি প্রথমটা ধরতে পারি না। সো এই জায়গাটাতে সে কিন্তু তোমাকে অনেক ধরনের সাজেশন দিবে। সো সেইটা নেওয়ার চেষ্টা করো, কারণ এখানে আমি এখানে 1.5 ঘন্টার জন্য মজ্জুম কথা ভাই, বলতে আসছি। সো এটা একটু খেয়াল রাখবো যেন সবাই একটু ঠিক হয়। জি সকির ভাই, জি আমার প্রায় শেষ। অলরেডি 11টা, আমরা একটু হ্যাঁ ক্লোজে হ্যাঁ নিয়ে আসি। হ্যাঁ, জি জি হ্যাঁ আমার শেষ, জি ভাই। সো আর আর কারো কারো কোনো যদি কোনো প্রশ্ন। হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? সালাম আলাইকুম ভাই, আমরা কি এই ক্লাসটা রেকর্ড পেতে পারি? হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে ডক্টরের পক্ষ থেকে, এটা পরে প্রসেসিং করে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, কোথায় এটা পাবো আর কি, কোথায় দেওয়া হবে? আমাদের ডক্টর স্পিকিং ক্লাবের গ্রুপে দেখবেন, এখানে ওখানে অ্যাভেলেবেল করা হবে, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে বলা হবে, এটা ইনশাল্লাহ ডিক্লেয়ার দেওয়া হবে। বিশেষ করে থ্যাংক ইউ। টেলিগ্রাম গ্রুপটাতে খেয়াল রাখবেন, ওখানে পাওয়া যাবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহলে সবাইকে ধন্যবাদ খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস ছিল, সেশন ছিল। আপনারা দেখেছেন লাইভ করলে কত সমস্যা ধরা পড়ে। সবচেয়ে বড় কথা কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন যতই আমরা শুনি না কেন, প্র্যাকটিস না করে লাভ হবে না। আমরা অনেকেই আছে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি, কিন্তু উম, মানে রাইট ওয়েতে প্র্যাকটিস না করার কারণে এবং প্রপার ওয়েতে ফিডব্যাক না পাওয়ার কারণে আমরা সেটা ডেভেলপ করতে পারছি না। ওই প্রপার ওয়েটা জানা, যে প্রপার ওয়েতে কিভাবে প্র্যাকটিস করবো আর প্রপার ওয়েতে কিভাবে ফিডব্যাক পাবো, এটার জন্য আজকের সেশন। অন্যান্য মডিউলগুলোর চাইতে লিসেনিং মডিউলটা একটু আলাদা এই কারণে, এখানে অ্যাট এ টাইম মাল্টিপল টাস্ক করতে হয়। অন্যান্য মডিউলগুলোতে মাল্টিপল টাস্ক করার প্রয়োজন পড়ে না অ্যাট এ টাইম। লিসেনিং এ আপনাকে শুনতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম স্পন্টেনিয়াসলি আপনাকে আবার অ্যান্সারগুলো লিখতে হচ্ছে, লিখতে লিখতে আবার নেক্সট অ্যান্সারটা ফলো করতে হচ্ছে। মানে অ্যাট এ টাইম 3টা ওয়ার্ক আপনি করছেন। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। মূল 2টা বিষয়, একটা হলো এই বিষয়টা ফ্যামিলিয়ার হওয়া, আর দ্বিতীয় বিষয় হলো অ্যাকসেন্টগুলো, যেটা আমাদের মোয়াজ্জেম ভাই বলেছেন যে অ্যাকসেন্টগুলোতে অভ্যস্ত হওয়া। এই জন্য বেটার হলো যে লিসেনিং, ক্যামব্রিজের প্র্যাকটিসগুলো তো করবেনই, পাশাপাশি ইউকের যে পডকাস্টগুলো আছে, বিশেষ করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পডকাস্টগুলো, এগুলো শুনেন। তারপরে আম, অস্ট্রেলিয়ান বিভিন্ন প্রোগ্রামগুলো আছে, টিভি প্রোগ্রামগুলো, এর মধ্যে অস্ট্রেলিয়ার একটা খুব বিখ্যাত নিউজ শো আছে 60 মিনিটস, এটা শুনতে পারেন। এটা শুনলে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টগুলো অনেক বেশি ফেমার হয়ে যাবেন। আর এর জন্য তো হলিউডের মুভি তো আছেই আমেরিকার জন্য, ওগুলি তো আপনাকে একটু অভ্যস্ত হতে হবে। মানে একেবারে টু দ্য পয়েন্টে যারা ভালো করে 8.5 পায় সবসময়, they are already practicing English in their real life for all the time. They are listening or watching movie, they're watching news or reading news and using English in their real life, in job, in personal chatting or writing or gossiping or traveling. All the time they are using English in their real life. That's why they get 8.5 easily. They don't have to practice a lot. সো আপনাকে ওই নিজের জীবনে প্র্যাকটিস করার ওই অভ্যাসটা করে তুলতে হবে। সবসময় পড়া, সবসময় শোনা, সবসময় বলা, সবসময় লেখা, একটু একটু করে করলে হয়ে যায়। আশা করি আমাদের এই আম, ছোট্ট আয়োজনটা আপনাদেরকে উপকারে আসবে। বিশেষ করে আমরা যারা ভবিষ্যতে মুসলিম উম্মার হাল ধরার জন্য চেষ্টা করছি, তাদের আসলে প্রচুর অধ্যবসায় করতে হবে, কারণ যেতে হবে বহুদূর। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। যে কোনো প্রয়োজনে আপনারা যে কোনো সময় নক করতে পারেন ডক্টর স্পিকিং ক্লাবে। আমি ছিলাম না মাঝখানে, আমার একটু ফ্যামিলি একটা ক্রাইসিস শুরু হয়েছে, খুব ইমার্জেন্সি একটা কল এসেছিল, আমাকে বের হয়ে যেতে হয়েছে।
আশা করি মোয়াজ্জেম ভাই পার্সোনালি নক করার জন্য তার ইনফরমেশনগুলো দিয়ে রেখেছেন। যদি আপনাদের কারো প্রয়োজন হয় মোয়াজ্জেম ভাইকে রিচ করতে পারেন বা ডক্টর স্পিকিং ক্লাবে নক করতে পারেন। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু সলভ ইউর প্রবলেম। এছাড়া প্রতি টিউসডেতে আমরা সেশন করি স্পিকিং, যে কেউ এখানে অংশগ্রহণ করে স্পিকিং প্র্যাকটিস করতে পারে। বিশেষ করে যাদের রিসেন্টলি আইএলটিএস আছে, রেজিস্ট্রেশন করেছেন, আইএলটিএস দেবেন, তারা এখানে অংশগ্রহণ করে এবং আইএলটিএস এর প্র্যাকটিস করে স্পিকিংটা। সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সব আপনাদের জন্য উন্মুক্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আর হচ্ছে সুগমি, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো আপনারা আপনারা একটু যদি কারো রিকোয়েস্ট সেট করতে পারেন, প্লাস হচ্ছে আমি আমার ইমেলটাও দিয়ে দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা হচ্ছে ওকে, সেটা ওকে। তো থ্যাংক ইউ সবাইকে। সৌদি ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ ধন্যবাদ, জানানোর জন্য। থ্যাংক ইউ। আপনারা একটু জাস্ট ই করে নেন, যা 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 লাগবে কপি করে নেন, তারপর আমি সেশনটা ক্লোজ করে দিচ্ছি।